আজকে আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো, সেই ঘটনাটা যার সাথে ঘটেছিল তিনি সেই সময় আর.জি. কর হাসপাতালের একজন কর্তব্যরত নার্স ছিলেন। উনি প্রত্যেক দিনই নিজের ডিউটি করতে সেখানে যেতেন। কোনোদিন কোনো অসুবিধে হয়নি বা এমন কোনো কিছু উনি ফিল করেননি বা দেখেননি যেটা অস্বাভাবিক। কিন্তু ওনার এই কাজ করার সময়কালেই এমন একটা ঘটনা আর.জি. কর হাসপাতালে ঘটে, যেই ঘটনাটার কোনো রকম কোনো ব্যাখ্যা উনি কিন্তু পাননি, এবং এটাকে কিন্তু একটা সত্যি ভৌতিক ঘটনা বলাই চলে। এই ঘটনাটা মাস দেড়েক আগেই কিন্তু আমার কাছে এসেছিল, কিন্তু সেই সময়ের আর.জি. কর হাসপাতালে যে নারকীয় ঘটনাটা ঘটেছে সেই সব নিয়ে এত কিছু শুনছিলাম, এত কিছু মিডিয়াতে দেখছিলাম, যে সত্যি আমার সেই সময় ঘটনাটা শেয়ার করতে ইচ্ছে করেনি। তো সেই জন্য আমি দুঃখিত, তাই আমি আজকে এই ঘটনাটা শেয়ার করছি। আর যিনি এই ঘটনাটা পাঠিয়েছেন, এই নার্স দিদি কিন্তু তার নিজের দিদি হয়। তো সেই ভদ্রলোক যার দিদির সাথে এই ঘটনাটা ঘটেছিল, তিনি আজকের এই ঘটনাটা পুরোটা লিখে পাঠিয়েছেন, এবং তিনি কিন্তু আমাদের বহুদিনের একজন সাবস্ক্রাইবার। তো কেউ কোথাও যাবেন না, আপনারা প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা রাখছি আপনাদের খুব খুব ভালো লাগবে, এবং এটা কিন্তু সত্যি একটা ভয়ের ঘটনা। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। তো সেই ইমেল আইডি ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করবো, যদি সম্ভব হয় প্লিজ আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি এই ঘটনাগুলো আরও যত বেশি বেশি সংখ্যক সাধারণ মানুষ শুনবেন, তারা এগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তারপরে তারা অনেক বেশি সতর্ক, সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি, সেই ঘটনাটা কলকাতা থেকে মৈনাকবাবু লিখে পাঠিয়েছেন। উনি ঘটনাটা লিখেছেন এবং রিকোয়েস্ট করেছেন যেন পুরো ঘটনাটা পড়ে আমি নিজের মতো করে গুছিয়ে আপনাদের সকলের সামনে আমি বলি। তো আমি অবশ্যই সেই চেষ্টা করছি। প্রথমে আমি এই ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনা বুঝতে সুবিধা হবে, আমারও কিন্তু আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। মৈনাকবাবুদের বাড়ি হচ্ছে কলকাতাতে। বাড়িতে মৈনাকবাবু, ওনার দিদি আর বাবা মা, এই 4 জনের সংসার। ওনার দিদি ছোট থেকেই নার্স হওয়ার স্বপ্ন দেখতেন, তো সেই জন্যই উনি নার্সিং নিয়ে পড়াশুনো করেন, এবং পড়াশুনো কমপ্লিট করার পরেই উনি কিন্তু নার্সিংয়ের কাজে শুরু করেন আর.জি. কর হাসপাতালে। এবং এই আর.জি. কর হাসপাতালটা কিন্তু ওনাদের বাড়ি থেকে খুব যে দূরে ছিল তা নয়, বাসে করে যাতায়াত করা যেত। এবার কখনো কখনো কি হতো যে এই মৈনাকবাবু যিনি বাবা ছিলেন, তিনি মাঝে মধ্যে তার বাইকে করে ওনার দিদিকে ডিউটিতে পৌঁছে দিতেন, বিশেষত যখন নাইট ডিউটি থাকতো। এবারে ওনার দিদি ওখানে কাজকর্ম শুরু করে দিয়েছে। প্রায় 2 বছর হয়ে গেছে ওনার দিদি আর.জি. করে নার্স হিসেবে কাজ শুরু করেছে, এবং এই 2 বছরে উনি নিজের কাজ করেছেন, জায়গাটা সম্পর্কে জেনেছেন। কোনোদিন কিন্তু ওনার কোনো রকম কোনো ভৌতিক অভিজ্ঞতা বা এমন কিছু যেটার কোনো ব্যাখ্যা নেই, এরকম কোনো এক্সপিরিয়েন্স কিন্তু হয়নি। কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে একটা হসপিটাল, অত বড় একটা হসপিটাল, সেখানে সারা দিন প্রচুর প্রচুর রোগীকে নিয়ে আসা হয়, সেখানে তাদের চিকিৎসা হয়। অনেক সময় কোনো মুমূর্ষ রুগী এলে বা কখনো যদি কিছু এমার্জেন্সি থাকে, তো সেক্ষেত্রে দেখা যায় যে সেই রুগীকে হয়তো বাঁচানো সম্ভব হয় না, তো কিছু রুগী মারাও যান। তো এটা কিন্তু যে কোনো হাসপাতালেরই একটা খুবই পরিচিত, খুবই কমন একটা ছবি। সেখানে প্রচুর প্রচুর মানুষ যেমন আসেন, অনেক মানুষ সেখান থেকে ভালো চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কোনো মুমূর্ষ রোগী বা খুব বয়স্ক কেউ আর হয়তো তারা হয়তো তাদের প্রাণটা রাখতে পারল না, এরকম ঘটনাও ঘটে। এবার প্রথম যখন এই
মানে মৈনাকবাবুর দিদি, আমি ঘটনাটা বলার সময় ওনাকে দিদি বলেই সম্বোধন করছি। তো এই দিদি যখন এরকম দেখতেন, এরকম কোনো মুমূর্ষু রোগী দেখতেন বা এরকম কোনো ঘটনা, হৃদয় বিদারক ঘটনা দেখতেন, ওনার না খুব খারাপ লাগতো এবং উনি বাড়িতে সেটা নিয়ে বলতেন যে আজকে একটা এরকম ঘটনা দেখলাম, ডাক্তারবাবুরাও অনেক চেষ্টা করেছে কিন্তু বাঁচানো যায়নি। তো প্রথম বাড়ির লোকও এগুলো শুনে তাদেরও খুব খারাপ লাগতো। তো যেহেতু উনি এই প্রফেশনেই ছিলেন, তো ওনার মানে ওই দিদির যারা সিনিয়র নার্স ছিলেন, তো তারা দিদিকে বোঝায় যে দেখো তুমি যে প্রফেশনে কাজ করছো, তোমার কিন্তু এইরকম রুগী নিয়েই কাজ করতে হবে। তো তুমি এগুলোকে নিয়ে এত বেশি ভেবো না, আর দেখবে তুমি 1-2 বছর কাজ করো, আস্তে আস্তে এগুলোর সাথে তুমি মানে ইউজ টু হয়ে যাবে। তো 2 বছর হয়ে যায়। তো প্রথম এই ধরনের কোনো ঘটনায় ওনার দিদি যতটা আর কি এক্সাইটেড হয়ে পড়তো, আস্তে আস্তে সেই বিষয়টা কিন্তু কেটে যায়। আর কাজ করতে করতে বিভিন্ন রকমের রুগীর সাথে তো নার্সদেরকে কাজ করতে হয়, তাদেরকে ওষুধ দেওয়া, তাদের বিভিন্ন রকমভাবে সাহায্য করা, তো এই যে যা আর কি নার্সের কাজ। তো সেগুলো করতে করতে ওনার দিদির মনেও অনেক সাহস জন্মায়, অনেকটা বেশি উনি এগুলো নিয়ে সাবলীল হয়ে ওঠেন, সব কিছু চলছে। আচ্ছা, এবারে যে সময় এই ঘটনাটা ঘটে সেই সময় মানে ওনার দিদির চোখে কনজাংটিভাইটিস হয়, মানে ওই যে চোখ ফুলে গিয়ে লাল হয়ে গিয়ে ফুলে যায়, তো সেই কনজাংটিভাইটিস ওনার চোখে হয়েছিল, বাঁ চোখে। এবার উনি নার্স, ওখানেই আরজি করে, ওখানেই উনি ডাক্তারকে দেখাতো। ডাক্তারবাবু একটা অয়েনমেন্ট, একটা মলম জাতীয় অয়েনমেন্ট দেন এবং একটা ড্রপ দিয়েছিল। তো দিয়ে বলেছে যে চোখটাকে ক্লিন রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে, আর যে ড্রপ আর অয়েনমেন্টটা দিয়েছে সেটা লাগাতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। এবার ওই জিনিসটা ওর দিদি কিনেও আনে, মৈনাকবাবুর দিদি। কিন্তু ঘটনা হচ্ছে যে যেহেতু উনি কাজের মধ্যে থাকতেন, ওটা কিন্তু দিনে 3 বার করে লাগাতে হবে। এবার উনি হয়তো দিনের শেষে এসে একবার লাগাচ্ছে, কোনো দিন হয়তো ডিউটিতে নিয়ে যেতেই ভুলে যাচ্ছে, কখনো বা নিয়ে যাচ্ছে কিন্তু কাজের চাপে মনে থাকছে না, এইরকম। এবার সেই যে প্রচণ্ড চোখ লাল হয়ে যাওয়া, চোখ থেকে জল পড়া, এই যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা একটু কমে, কিন্তু যেহেতু উনি ওষুধটা রেগুলার বেসিসে লাগাচ্ছিলেন না, চোখটা কিন্তু ওরকমই মানে লালটা একটু কমেছে, জল পড়াটা একটু কমেছে, কিন্তু ওরকম ফোলা রয়েছে, একটা ডিসকমফর্ট চোখে, সেটা কিন্তু ছিলই। এবার সেই সপ্তাহে ওনার নাইট শিফট পড়ে। আচ্ছা, এখানে একটা কথা বলে নিই, ওই যে সপ্তাহে ওনার ওই নাইট শিফটটা পড়েছিল, ঠিক তার পরের সপ্তাহ থেকে ওনাদের একটা পারিবারিক বিয়ের অনুষ্ঠান পড়ে, একদমই নিকট বিয়ের অনুষ্ঠান। তো সেই জন্য ওনার দিদি 5 দিনের জন্য ছুটি নেয়। উনি যেহেতু নার্স ছিলেন, তো 5 দিনের জন্য উনি ছুটি নেন। এবার যেহেতু পরের উইকে উনি 5 দিন ছুটি নিয়েছে, তো সেই জন্য উনি আর এই উইকে ছুটি নিতে পারছেন না। যতই চোখে সমস্যা থাকুক, অসুবিধে হচ্ছে কাজকর্ম করতে, কিন্তু উনি কিছুতেই ছুটি নিতে পারছেন। আর ওনার ছুটি নেওয়ার ইচ্ছেও ছিল না, কারণ ওনার দিদি মানে কাজ করতে খুব ভালোবাসতেন, নিজের কাজটাকে খুব সিরিয়াসলি দেখতেন। তো উনি ভেবেছেন যে ঠিক আছে, এক চোখে তো সমস্যা হচ্ছে, অন্য চোখ তো ঠিকই আছে। তো এরকমই চোখে জল ঠল মুছে উনি ওই অয়েনমেন্ট লাগাচ্ছে, মানে ড্রপ দিচ্ছে, তো মোটামুটি চলে যাচ্ছে কাজ। এবারে ওনার সেদিন যেখানে ডিউটি পড়েছিল, যে বিল্ডিংয়ে, তো সেই বিল্ডিং থেকে নেমে কিছুটা গিয়ে একটা চায়ের স্টল আছে, ঠিক আছে। এবার যখনই নাইট শিফট পড়তো, তো দিদির না একটু মানে মৈনাকবাবু দিদি একটু চা টেস্টটা পেত আর কি, একটু চা খেলে জেগে থাকতেও সুবিধা হয়, কাজকর্মেও একটা এনার্জি আসে। তো দিদি মাঝে মধ্যে দিদির সাথে আরও যারা মানে সেই সময় ডিউটিতে থাকতো, তো ওরকম 2-3 জন মিলে ওইখানটায় চা খেত। আর দোকানটা মোটামুটি 2:30-3টে অবধি খোলা থাকতো, কারণ অনেকেই আসতো, অনেক পেশেন্ট পার্টিস রয়েছে, ডাক্তাররা রয়েছে, নার্সরা রয়েছে, মানে বিশাল বড় হাসপাতাল, বুঝতেই পারছেন। তো সেখানে সারা রাতই প্রচুর লোকজন থাকে, জেগে থাকে কাজের জন্য, তো তারা মাঝে মধ্যে ওখানে চা খায়। এবার ওনার দিদিও গেছে, চা খেতে গেছে। এবার চা খাওয়ার পরে ওনার দিদি কি করেছে, ফোনে আসে, ওর দিদির ফোনে একটা ফোন আসে। এবার সেই ফোনটা ছিল ওই দিদির যার সাথে বিয়ে হবে তার ফোন আসে। এবার ওনার সাথে আরও 2 জন ছিল, তো সেই 2 জনেরও চা খাওয়া হয়ে গেছে। তো তাদেরকে দিদি বলছে তোমরা একটু এগো, আমি 5 মিনিট কথা বলে আসছি। এবার উনি কি করেছে, ওনার যে বিল্ডিংয়ে যেখানে আর কি ওনার সেদিনের ডিউটি, উনি মানে ওনার দোতলায় ডিউটি, দোতলায় ওয়ার্ড রয়েছে, ওয়ার্ডে ওনার ডিউটি পড়েছে। আর একতলায় যেটা করিডোর মতো ছিল,
সেইখানটায় উনি ফোনে দাঁড়িয়ে কথা বলছে, যে 5 মিনিট কথা বলে তারপরে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাবে। এইটা হচ্ছে ব্যাপার। এবারে যেটা হলো, উনি টুকটাক কথা বলছে, কথা বলতে বলতে ওনার যে হবু হাজবেন্ড ছিলেন, তো তিনি বলছে যে তোমার পিছনে কি কোনো বাচ্চা ঘুরে বেড়াচ্ছে, এত একটা বাচ্চার আওয়াজ পাচ্ছি। এবার দিদি বলছে না, এত রাত এখানে বাচ্চা কি করে, আর ওপরে ওয়ার্ড আছে, ওয়ার্ডে কোনো বাচ্চা নেই, আর বাচ্চারা যেই ওয়ার্ডে থাকে সেটা আবার আলাদা। বলছে না, কোনো বাচ্চা নেই। বলছে আমি মাঝে মধ্যে একটা বাচ্চার আওয়াজ পাচ্ছি। এবার দিদি পিছন ঘুরে দেখেছে, দেখছে না, কোনো বাচ্চা নেই। আর সব থেকে বড় কথা, যে ওখানে যদি কোনো বাচ্চা থাকতো তাহলে দিদি ফোনে আওয়াজটা পেত। দিদি ফোনে কথা বলছে তার বন্ধুর সাথে, তার হবু হাজব্যান্ডের সাথে, সে ফোনের ওপার থেকে কোনো বাচ্চার আওয়াজ পাচ্ছে। এটা খুব অদ্ভুত টাইপের। তো বলছে, দূর, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আমি এখানে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলছি, আমি কোনো বাচ্চার গলার আওয়াজ পাচ্ছি না, তুমি ফোনের ওপার থেকে কি করে বাচ্চার গলার আওয়াজ পাচ্ছ, এটা কি হয়, এটা কি সম্ভব? তো ভদ্রলোকও ভেবেছে সত্যিই তো, ও যখন বলছে নেই বাচ্চা, তাহলে আমি কি করে পাচ্ছি, হয়তো হতে পারে, হয়তো কোনো ক্রস কানেকশন হচ্ছে, বা ওনারই আশেপাশে হয়তো কোনো বাচ্চার আওয়াজ পাচ্ছে। আবার ওই ভদ্রলোক আবার দিদিকে বলছে যে দেখো, আমি তো ঘরে শুয়ে কথা বলছি, আমার ঘরে তো কোনো বাচ্চা নেই। যাই হোক, তো দিদির সাথে 2-1টা কথা হয়, তারপরে দিদি বলে, দেখো আমি ডিউটি যাচ্ছি, তুমি রেখে দাও। তো ফোন রেখে দিদি উপরে চলে আসে। এবার উপরে ল্যান্ডিং যেখানে আর কি উনি, যেখান থেকে আর কি ওয়ার্ডটা শুরু হচ্ছে, ঠিক তার 2টো স্টেপ আগে, ঠিক আছে, লাইট জ্বলছে, ওখানটা অন্ধকার তা কিন্তু নয়, একদম ফুল লাইট। এবার ঠিক দিদির চোখের সামনে, একদম দিদির চোখের সামনে, এবং সময়টা হচ্ছে তখন কটা হবে, ওই 12:30 1টা এরকম টাইম। হঠাৎ করে দিদি দেখছে একটা বাচ্চাটার বয়স হবে এই কত হবে, 8-9 এরকম। দিদি ঠিক বুঝতেও পারেনি যে অ্যাকচুয়ালি বাচ্চাটার বয়স কত, কিন্তু বাচ্চা বলে মনে হয়েছে। সেই বাচ্চাটা অ্যাকচুয়ালি কতটা বাচ্চা, কত তার বয়স হতে পারে, সেটা কিন্তু দিদি জাস্ট আন্দাজে জাস্ট ভেবেছে। এটার সাথে কিন্তু রিয়েলি সে বাচ্চা ছিল কিনা বা তার কত এজ, সেটার কিন্তু কোনো সম্পর্ক নেই। তো মনে হলো দিদির যে ঠিক 7-8 বছর বয়সে কোনো বাচ্চা হবে। সে একটা দৌড়ে, দিদি ফোনটা ঘাঁটতে ফোনে কথা শেষ হয়েছে, তারপরে কিছু একটা মেসেজ টাইপ করছিল, তো টাইপ করতে করতে জাস্ট উনি সিঁড়ি দিয়ে উঠছে, এবং সিঁড়িতে যথেষ্ট পরিমাণ লাইট রয়েছে, এরকম নয় যে অন্ধকার। এক ঝলক দিদি দেখলো যে কেউ একজন ওরকম বাচ্চা মতো হয়তো হবে, সে দৌড়ে, সাধারণত দেখবেন অনেক মানুষ 2টো করে স্টেপ একবারে সিঁড়িতে, স্টেয়ার ক্লাইম্ব করার সময়, সিঁড়ি দিয়ে ওঠার সময় অনেকে 2টো করে স্টেপ জাম্প করে করে ওঠে। কিন্তু দিদির মনে হলো, কিন্তু যেহেতু উনি সে সময় ফোনে টাইপ করছিলেন, উনি খুব ভালো করে যে খেয়াল করেছিলেন তা নয়, মনে হলো ওনার একটা বাচ্চা মতো কেউ 2-3টে স্টেপ লাফিয়ে লাফিয়ে গিয়ে করিডোর দিয়ে ওয়ার্ডের দিকে চলে গেল। এবার দিদি ফোনে টাইপ করতে করতে ঘাবড়ে গেছে যে কী হলো, এত রাতের বেলায়, আর এই ওয়ার্ডে তো কোনো বাচ্চা নেই, এই ওয়ার্ডে তো কোনো বাচ্চাদের ওয়ার্ডই নয় এটা। তো উনি সঙ্গে সঙ্গে যেটা টাইপ করছিল সেটাকে কোনো রকমে কমপ্লিট করে উনি ওয়ার্ডে এসে বলতে যাচ্ছে এখানেই কোনো বাচ্চা আছে, বাকি আরও যারা কর্তব্যরত নার্স ছিল তাদেরকে বলেছে। তো বলছে না, এখানে তো কোনো বাচ্চা নেই। আর এখানে ওনার মহিলা ওয়ার্ডেই কাজ ছিল সেদিন, তো ওনাদের যে নার্সিং স্টাফদের যে বসার যে জায়গাটা, তো সেইখানটায় বলছে যে না, আমি দেখলাম এইমাত্র। এবার সেই সময় কেউ না স্বীকার করছে না, অ্যাকচুয়ালি ওখানে কোনো বাচ্চা থাকার কথাই নয়, ওখানে বাচ্চা আসবে কোথা থেকে। আর দিনের বেলা বা ভিজিটিং আওয়ারে হলে সে কথা আলাদা, হয়তো কারোর সাথে, কোনো পেশেন্ট পার্টির সাথে হয়তো কোনো বাচ্চা এসছে, সেটা হতে পারে। কিন্তু এই রাতের বেলা 12:30 বাজে, এই সময় ওই ওয়ার্ডে কোনো বাচ্চা থাকার কোনো কথা নেই। তো মৈনাকবাবু দিদি ভাবলো যে না, আমি তো দেখেছি মনে হলো। দিদি কী করছে, পুরো ওয়ার্ডটা একবার চক্কর কাটে, ঠিক কোনোভাবে কোনো পেশেন্ট পার্টির থেকে বাচ্চা ছুট হয়ে চলে এসছে কিনা বা কিছু। এবার দিদি ভাবছে আমি কি সত্যিই দেখেছি, আর ওটা কি আদৌ কোনো বাচ্চা ছিল, একটু কুঁজো হয়ে কেউ একজন দৌড়ে চলে গেল। এবার ওনার সেই কুঁজো হয়ে যাওয়াটা দেখে মনে হয়েছে যে এটা কোনো বাচ্চা হতে পারে। তো দিদি তো যথারীতি পুরো ওয়ার্ড ঘুরে ফেললো, ওরকম লম্বা ওয়ার্ডটা পায়ে হেঁটে, কাউকে কোথাও দেখলো না। ইভেন দিদি বাথরুমগুলোও চেক করে যে বাথরুমে এসছে কিনা, দেখছে কোথাও কেউ নেই।
এবার দিদি এসে আবার নার্সিং স্টাফদের যে ঘর সেখানে এসে বলছে না আমি দেখে এলাম কেউ নেই। এবার বাকি যারা ফেলো নার্স ছিল তো তারা বলছে আমি তো তোকে বললাম কেউ নেই, আর এখানে বাচ্চা আসবে কোথা থেকে। এবার ওনাদের মানে ওই নার্সদের মধ্যে একজন ছিল প্রায় ওনার সমবয়সী, একটু বয়সে বড়, তো সে আবার ওনার দিদিকে আর কি করে বলছে হ্যাঁ বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিলি তো, কথা বলতে বলতে হয়তো তুই কি দেখেছিস, এখানে বাচ্চা আসবে কোথা থেকে। বলছে না আমি একটা কাউকে ছুটে যেতে দেখলাম, মানে মুহূর্তের মধ্যে হাওয়ার বেগে। এবার এটা শুনে না বাকিরা হাসছে। যাই হোক, তো দিদি ভাবলেন যে সত্যি আমি কি হাস্যকর কথা বললাম, এরকম হাস্যকর কথা বলাটা আমার ঠিক না। তো উনি আবার ওনার একটা পেশেন্টকে নির্দিষ্ট সময় ইঞ্জেকশন দেওয়া ছিল, তো উনি ওনার কাজে বেরিয়ে যান। এবার ব্যাপারটা কিন্তু ওনার মাথা থেকে বেরিয়ে যায় কিছুক্ষণের জন্য। যখন ওনার ডিউটি মোটামুটি শেষ হয়ে গেছে, সকাল হয়েছে, তখন না মানে ডিউটির পর যখন উনি জয়েন করেন তখন তো উনি কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। এবার ওনার ডিউটি আবার শেষ হয়ে গেছে, উনি যখন বাড়ি ফিরবেন তখন বাসে আস্তে আস্তে ওনার মনে হচ্ছে যে আচ্ছা ওনার যে আর কি হবু হাজবেন্ড তার সাথে যখন কথা বলছিল তিনি কিন্তু একবার বলেছিলেন যে একবারটা বাচ্চার আওয়াজ পাচ্ছে। এবার উনি ভাবছে যে ওকে একবার ফোন করি তো কীরকম বাচ্চার আওয়াজ পেয়েছিল। তো তাকে ফোন করেছে, তো ফোন করার পরে ওনার হবু হাজবেন্ড বলছে যে দেখো আমার একবার মনে হলো এক দুবার, এবার হতে পারে আমিও শুয়ে শুয়ে তোমার সাথে কথা বলছিলাম, উনি চাকরি করেন বলতে সারাদিন খাটাখাটনি থাকে, তো তোমার সাথে খুব রিল্যাক্স হয়ে কথা বলছিলাম, হয়তো আমি ভুল শুনেছি, এটা হতে পারে। মানে ওনার হবু হাজবেন্ডও সকালবেলা যে খুব দৃঢ়তার সাথে বলেছে যে হ্যাঁ আমি স্পষ্ট শুনেছি কোনো বাচ্চার আওয়াজ, তা কিন্তু নয়। উনি কিন্তু মানে ক্যাজুয়ালি ব্যাপারটা বলেন যে আমার এক দুবার মনে হয়েছে, কিন্তু এটা ভুলও হতে পারে। এবার ওই দিদি না একটু কনফিউজ হয়ে যান, এবং দিদি মনে মনে এটা ভাবেন যে আচ্ছা তার মানে আমার চোখের সামনে দিয়ে কেউই যায়নি, ও আমাকে কথাটা বলেছিল, এবং ওই কথাটা তখন আমার মাথার মধ্যে ঘুরছিল যে সত্যি ও যখন আমাকে বলছে যে একটা বাচ্চার কান্নার আওয়াজ বা গলার আওয়াজ পাচ্ছি, সেটা হয়তো আমার মাথার মধ্যে ঘুরছিল, এবং হয়তো আমি ওই টাইপ করতে করতে সিঁড়ি দিয়ে উঠছিলাম, তাই হয়তো আমার হ্যালুসিনেশন হয়েছে। এবং দিদি কিন্তু এই কথাটা ওনার হবু হাজবেন্ডকে বলে না যে আমি তোমার সাথে ফোন রাখার পরে আমি এরকম একটা জিনিস দেখেছি, উনি কিছু বলে না। যাই হোক, তো উনি বাড়িতে এসে চোখে ওনার কনজাংটিভাইটিস হয়েছিল, তো উনি এসে চোখটা ওয়াশ করে ড্রপ টপ দিয়ে উনি একটু খাবার দাবার খেয়ে স্নান করে শুয়েছেন। আচ্ছা, এবারে উনি যখন শুয়ে আছেন তখন মানে উনি ওনার নিজের ঘরে চুপচাপ শুয়ে আছে, আবার মানে রাতের বেলা ডিউটি যেতে হবে, কারণ ওই সপ্তাহটা ওনার নাইট চলছে। এবার অদ্ভুত রকমভাবে উনি না মানে ভাবলেন যে যেহেতু নেক্সট উইকে ওনাদের একটা খুব নিকট আত্মীয়র বিয়েতে যেতে হবে 5 দিনের, সেটাও একটু দূরের দিকে যাবে, তো ব্যাগ ঠ্যাগ প্যাক করতে হবে, শাড়ি ফাড়ি নিতে হবে, সাজা গোজার জিনিস যা হয় আর কি। তো উনি মোটামুটি দুপুরটা ঘুমিয়ে উনি ভাবলেন যে একটু ব্যাগ ঠ্যাগ গোছাই, কারণ এই উইকটা তো নাইট ডিউটি রয়েছে, আর যেহেতু রাতটা জাগা যেহেতু পড়ে, সকালে এসে একটা ড্রাউজি ভাব থাকে, একটা ঘুম ঘুম ভাব থাকে, তো সেভাবে ব্যাগ গোছানো হচ্ছে না। এবার তো সেই দিন ওনার বিকেলবেলা ঘুম ভেঙে গেছে দুপুরের পরে, তো উনি ভাবলেন যে একটু ব্যাগ গোছাই। তো উনি আলমারি থেকে ভালো ভালো কিছু ড্রেস বার করে ব্যাগের মধ্যে রাখছে। এবার খুব অদ্ভুত রকমভাবে একটা ঘটনা ওনার সাথে ঘটে। উনি আলমারি থেকে যখন জামা কাপড়গুলো ব্যাগে রাখছিলেন, তো সেখানে উনি ভাবলেন যে একটা বাক্স, একটা পাউচের মধ্যে করে উনি কিছু সাদা জিনিস রাখবেন। তো সেই কাজটা করতে গিয়ে উনি একটা লিকুইড কাজল পান, মানে ওনারই আর কি কখনো হয়তো কিনে আলমারিতে রেখে দিয়েছিলেন, তো লিকুইড কাজল পেয়েছেন, এবং ওটা দেখে না উনি ভাবছেন যে আমার কাছে একটা লিকুইড কাজল আছে, আমি তো ইউজই করিনি, বা করলেও হয়তো বহুদিন আগে করেছি, মনে পড়ছে না। এবার ওই লিকুইড কাজলটাকে হাতের মধ্যে নিয়ে ঠিক নেল পলিশ যেভাবে খুলে সেইভাবে মানে ওই যে ক্যাপটা রয়েছে সেই ক্যাপটাকে যখন উনি খুলতে গিয়ে যেহেতু বহুদিন উনি ওইটা ইউজ করেননি, একটা ঘটনা ঘটে যায়, দুর্ঘটনাই বলা যায়। সেটা হচ্ছে যে যেহেতু ওই বটলটা, লিকুইড কাজলের বটলটা কাঁচের ছিল, ওটাকে ঘুরিয়ে খুলতে গিয়ে ওনার হাতের মধ্যে ওই কাঁচের বটলটা নিজে থেকেই ভেঙে যায়, মানে ওনার হাতের ওইটুকু প্রেসারে কাঁচের বটলটা ভেঙে যায়, এবং কাঁচের বটলটা কিন্তু বেশ মোটা ছিল।
ভেঙে যায় এবং ভেঙে গিয়ে ছোট্ট ছোট্ট কিছু মানে কাঁচের পার্টিকেল, মানে যেহেতু ফট করে ঘটনাটা ঘটেছে ওনার হাতের মধ্যেই মানে ওটা ফেটে গেছে, ওই কাঁচের ছোট্ট শিশিটা ওনার হাতে তো কাঁচ লেগেইছে, কিন্তু কিছু কাঁচের টুকরো মানে জাস্ট বাস্ট করার মতো করে মানে চারিদিকে একটু ছিটকে গেছে, এবং সেই যে ছিটকে গেছে সেইটা লাগবি তো লাগ ওনার সেই বা চোখেই লেগেছে। এবার উনি তো মানে পুরো ঘটনাটায় পুরো থতমত খেয়ে গেছেন। মানে একটা কাঁচের একটা লিকুইড কাজলের একটা নেল পলিশের মতো একটা কৌটো, ছোট্ট একটা শিশি বলা যেতে পারে, সেটাকে খুলতে গিয়ে ফট করে ওনার হাতের মধ্যে ভেঙে গেছে, হাতে একটু আধটু ওনার কেটে 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 কুটে গেছে, খুবই সরু সরু কাঁচের টুকরো, সেটা না হয় আলাদা ব্যাপার, সেটা উনি মানে ম্যানেজ করে নেবে, কিন্তু ওই চোখে যে মুহূর্তে ওনার লেগেছে উনি চোখটাকে বন্ধ করে দিয়েছেন। এবার উনি চিৎকার করে উঠেছে, তো পাশের ঘর থেকে ওনার মা চলে এসেছে। ওনার মা এসে তো সঙ্গে সঙ্গে ওনার হাত ফাত থেকে ওই কাঁচের টুকরোগুলো ফেলে হাতটা ডেটল দিয়ে ধুয়ে চোখটা ভালো করে দেখে দিয়েছে। তো দেখছে যে মানে ভগবানের আশীর্বাদে ওনার ওই কাঁচের টুকরোটা চোখের সাইড দিয়ে লেগে বেরিয়ে গেছে এবং তার জন্য একটুখানি কেটে গেছে, কিন্তু চোখের ভিতরে কোনো কাঁচের গুঁড়ো ঢোকেও নি, এবং কিছু একটা কাঁচের টুকরো বা কিছু যদি চোখের ভিতরে ঢুকে যায় তাহলে সেটা যে পরিমাণ অস্বস্তিকর যন্ত্রণাদায়ক হতে পারে সেরকম কিছু কিন্তু হয়নি। একটু রক্ত বেরোচ্ছে চোখের কোনাটা থেকে, তো সঙ্গে সঙ্গে ওনার ঘরে যে ওষুধ ছিল সেটা উনি লাগিয়ে নেন। এবং তখন উনি মানে একটু যখন ধাতস্থ হয়, তো তখন এই দিদি বলছে যে ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি তো ডিউটি যাচ্ছি, সকালবেলা একজন খুব ভালো আই স্পেশালিস্ট আসে, তো আমি ওনাকে একবার দেখিয়ে নেব চোখটা। তখন ওনার মা বলছে হ্যাঁ নিশ্চয়ই দেখাস। চিন্তা হয়ে গেল। এবার মহিনা দিদির না একটুখানি বাজে লাগছে, একে তো চোখটা পুরোপুরি কমেনি, ঠিক মতো উনি ওষুধ দিতে পারছে না, তার মধ্যে আবার ওই বা চোখেই লাগলো, এবং হঠাৎ করে ওই মানে লিকুইড কাজলের কাঁচের শিশিটা কেন যে বাস্ট করলো উনি কিছুই বুঝলো না। তো ওনার মা বললো যে তুই বহুদিন ইউজ করিসনি, হয়তো সেই জন্য ওটা ফেটে ফেটেই ছিল, তুই হাতে নিচিস, হাতের চাপে হয়তো ফেটে গেছে। উনিও সেটাই ভাবলেন যে সেটাই হয়েছে। যাই হোক, তো এরপরে উনি আবার ডিউটিতে চলে এলেন, এবং সেই দিন কিন্তু একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, এবং যেহেতু চোখের ওই কোনাটা একটু ওরকম করে কেটে গেছে, তো সেদিন উনি মানে ওনার ভাই আর কি মৈনাকবাবু ওনাকে বাইকে করে আরজিকর হাসপাতালে ছেড়ে দেয়, যেহেতু ওনার নাইট ডিউটি ছিল, ছেড়ে দিয়েছে। এবার ওনার তো মনটা একটুখানি খারাপ যথারীতি, যে এরকম একটা ঘটনা ঘটলো। এবার সেই দিন ওনার যে ওয়ার্ডে আর কি ডিউটি, সেই ওয়ার্ডের ডিউটি জয়েন করার আগে ওনার অন্য একটা বিল্ডিংয়ে একটা কিছু কাজ ছিল, ঠিক আছে, ওনার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের ওখানে একটা কাজ ছিল, এবং সেই বিল্ডিংটা হচ্ছে অন্য একটা ওয়ার্ডের পাশে। এবার উনি প্রথমে ডিউটি জয়েন করার আগেও মানে সেদিনের শিডিউলের কাজকর্ম দেখে এসে উনি ওই বিল্ডিংয়ে গেছেন একটা কাজের জন্য, সেখান থেকে ওনার একটা কিছু পেপার নিয়ে ওনারা সাইন টাইন করার এরকম একটা কিছু ব্যাপার ছিল। তো সেই কাজের ব্যাপারে উনি ডিটেল লেখেননি, শুধু এটুকুই লিখেছে যে ওনার একটা কিছু কাজ ছিল ওনার দিদির আর কি। এবার ওনার দিদি যথারীতি সেখানে গেছে, কাজ টাজ করেছে, সেখান থেকে যে পেপারটা নেওয়ার কথা ছিল নিয়ে কথা বলে উনি নেমে হেঁটে হেঁটে বেশ কিছুটা গিয়ে ওনার যে ওয়ার্ডে ডিউটি পড়েছে সেই ওয়ার্ডে ওনাকে যেতে হবে। এবার উনি যাচ্ছেন, হঠাৎই উনি দেখেন কেউ একজন ঠিক ওই ওয়ার্ডের ঢোকার আগ দিয়ে মানে অনেকটা মানে একটা ওয়ার্ড, যেহেতু হসপিটাল চত্বরটা বিশাল বড়, তো একটা ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে কিন্তু বেশ অনেকটা ডিস্টেন্স আছে, ঠিক আছে। উনি দেখছেন হঠাৎ করেই কেউ একজন, সেটা উনি কে দেখতে পাচ্ছেন, ওই জায়গাটা গাছ রয়েছে তো একটু ছায়া মতো, মানে জাস্ট চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। এবার তখন খুব বেশি রাত নয়, এবার যেহেতু এই ধরনের বড় বড় হাসপাতালে মানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে চিকিৎসার জন্য, তো সারাক্ষণই কিন্তু ওখানে একটা ভিড়ভাড় লেগেই থাকে, বিশেষত এমার্জেন্সি বা ওই সব দিকগুলোয়। এবার উনি না ভাবছেন যে হয়তো কোনো পেশেন্টের বাড়ির লোক বা কেউ হবে, উনি ওখানটায় দাঁড়িয়ে রয়েছেন। তো ভেবেছে যে দাঁড়িয়ে আছে, কিন্তু দাঁড়ানোর স্টাইলটা খুব অদ্ভুত রকমের। কীরকম আমি বলি, হাত দুটো হচ্ছে উপরের দিকে, মানে একদম আকাশের দিকে হাত দুটো দেওয়া, এবং পিছন করে দাঁড়িয়ে রয়েছে, এবং লোক মানে যে আর কি দাঁড়িয়ে রয়েছে তার পিছন দিক থেকে ওই মৈনাকবাবু দিদি আর কি আসছে। উনি ভাবছেন যে এ আবার কি লোক, এরকম করে উপরে হাত করে দাঁড়িয়ে রয়েছে,
বৃষ্টি বৃষ্টি হয়েছে, মানে তখন বৃষ্টি নেই, কিন্তু কিন্তু সদ্য বৃষ্টি হয়ে গেছে আর কি। এবার উনি কাগজপত্র নিয়ে উনি ওনার নিজের ডিউটি, ওনার মাথার মধ্যে নিজের কাজ ঘুরছে। এবার লোক মানে একটা ওনার যতটুকু দূর থেকে দেখে মনে হচ্ছে একটা লোক ছিল, লোকটাকে উনি ক্রস করে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে সেই জায়গাটায় কিন্তু কোনো লোক ছিল না, মানে লোক আছে অনেকটা দূরে, এরকম নয় যে পুরো ফাঁকা চত্বর রাতের বেলা, সেরকম কিন্তু নয়। অবশ্যই উনি নাইট ডিউটিতে রাতের বেলায় ছিল, কিন্তু আসে মানে দূরে দূরে লোক রয়েছে, কিন্তু একদম পাশে কেউ নেই। মানে হঠাৎ করে ওনার মনে হলো কেউ যদি মানে কেউ ধরুন হেঁটে যাচ্ছে, হঠাৎ করে কেউ যদি নিজের পাটাকে এগিয়ে দেয়, তাহলে তো যে হেঁটে যাচ্ছে সে সেই পায়ে ধাক্কা লেগে তো হুমড়ি খেয়ে পড়বে। একদম সেম জিনিসটা কিন্তু এই দিদির মনে হলো। ওনার মনে হলো কেউ ওনাকে ল্যাং মারল, এবং এরকম পা জাতীয় কোনো কিছুর সাথে যে ওনার একটা ধাক্কা লাগলো সেটা কিন্তু উনি স্পষ্ট বুঝতে পারেন। এবং উনি মানে কোনো রকমে নিজেকে হুমড়ি খেয়ে পড়ার থেকে মানে উনি নিজের ব্যালেন্সটাকে রাখেন, কিন্তু ওনার মানে মাটিতে উনি হাত দিয়ে টাচ করে ফেলেন, মানে পুরো মুখ থুবড়ে উনি পড়েননি, পুরো পড়ে যাননি, কিন্তু ওই মাটিতে হাত দিয়ে টাচ করে কোনো রকমে মুখ থুবড়ে পড়া থেকে নিজেকে বাঁচান। এবার উনি ভাবছেন যে ব্যাপারটা কি হলো, সঙ্গে সঙ্গে উনি এদিক ওদিক দেখছেন। এবার ওনাকে ওভাবে পড়ে যেতে দেখে দূরে 2-3টে লোক কথা বলছিল, তো তারা চলে আসে, একটা আওয়াজ হয়েছে, তো তারা ওনাকে হেল্প করতে আসে, কিন্তু তার আগে উনি উঠে পড়েন। উঠে পড়ে উনি ব্যাপারটাকে স্বাভাবিক দেখানোর জন্য উনি ওয়ার্ডে এসে ওনার নিজের যে নার্সের যে ডেডিকেটেড যে ড্রেস কোড আছে সেই ড্রেসটা উনি সেভাবে আর কি পরে নেন। এবার উনি মনে মনে ভাবছেন যে ব্যাপারটা ঘটলোটা কি, কারণ উনি যখন হাত দিয়ে ওর পায়ে ব্যালেন তখন উনি এটুকু দেখেছেন যে ওনার আশেপাশে কেউ নেই, মানে কেউ যে ওনাকে মানে আশপাশে যদি কেউ দাঁড়িয়ে থাকতো বা ঠিক পিছনেই কেউ থাকতো বা ঠিক সামনে কেউ থাকতো তাহলে তো উনি দেখতে পেতেন। কিন্তু এক্ষেত্রে যেটা দেখেছেন উনি আশেপাশে কেউ ছিল না, ফলে ফলে ওনাকে কেউ যে ল্যাং সত্যি সত্যি মেরেছে এটা হতে পারে না। আবার যদি হতে পারে বৃষ্টি হয়েছে, জায়গাটা পিছল হয়ে গেছে, রাস্তার মধ্যে কিছু একটা হয়তো ছিল, সেই ফিলিংসটা কিন্তু আলাদা। মানে কেউ যদি কাদায় পিছলে পড়ে যায় বা বৃষ্টির জন্য কিছু একটা কোনোভাবে হয়তো জায়গাটা একটু পিচ্ছিল হয়ে গেছে, সেই পড়ে যদি যাওয়ার কিছু একটা হয়, সেটার ফিলিংসটা কিন্তু অন্য রকমের, মানুষ কিন্তু বুঝতে পারে। কিন্তু এক্ষেত্রে যেটা হলো, ওই দিদি স্পষ্ট বুঝতে পারেন যে কেউ ওনাকে ল্যাং মারার চেষ্টা করলো, কিন্তু আশেপাশে কেউ নেই। এবার উনি ভাবলেন যে আমি যেটা ভাবছি এটা কি করে সম্ভব, এটা তো সম্ভব নয়, আশেপাশে তো সত্যিই কেউ ছিল না। যাই হোক, তো উনি খুবই মানে সেই ব্যাপারটা নিয়ে মনে মনে ভাবতে থাকলেন। এবার কাজও শুরু করলেন, কিন্তু বারবার ওনার মনের মধ্যে আসছে যে আমার সাথে ঘটনাটা যে ঘটলো কেন, কিভাবে ঘটলো। এবার উনি ভাবলেন যাই হোক, ঘটে গেছে, আর কিছু করার নেই। তো সকাল হয়েছে, ডিউটি উনি কমপ্লিট করেছেন, সকাল হয়েছে। এবার সকাল হওয়ার পরে উনি ডাক্তারের কাছে গেছেন ওই চোখের জন্য দেখাতে। চোখের জন্য দেখাতে গেছেন, সেই ডাক্তারবাবু একটা মানে জেল লিখে দিয়েছে এবং চোখ পরীক্ষা করে বলেছে কোনো অসুবিধে নেই এবং ওনার ইনফেকশন আগের থেকে কমেছে। আর বলেছে না কোনো কাঁচের টুকরো ফুকরো কিচ্ছু চোখের মধ্যে ঢোকেও নি বা কিছু নেই। তো উনি একটু স্বস্তি পেলেন। এরপরে যেটা হলো, খুব অদ্ভুত রকমভাবে উনি মানে ওনার ডিউটি শেষ হয়েছে এবং ওনার সাথে আরেকজন কলিগ তারও ডিউটি শেষ হয়েছে। দুজনেই হেঁটে হেঁটে ওই আগের দিন যে ওই রাতের বেলা উনি যে বিল্ডিংটায় গেছিলেন, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে, সেখানে যে একটা কোনো পেপার নিতে গেছিলেন, তো সেই পেপারটাই জমা করতে যাচ্ছে। এবার দুজনেই কথা বলতে বলতে আসছে এবং ঠিক আগের দিন ওই গাছের ওখানে একটা লোককে আমি বলেছিলাম যে পিছন থেকে হাত দুটো উপরের দিকে করে থাকতে দেখেছে। হঠাৎ করেই কথা বলতে বলতে ওনারা দুজনে আসছেন এবং ওই দিদি দেখতে পায় ঠিক ওরকমই, ঠিক সেম পজিশানে একটা লোক, ঠিক আছে, পিছন থেকে বলেছে একটা পুরুষ মানুষ, সেরকমই হাত দুটো উপরে করে দাঁড়িয়ে রয়েছে। মানে জাস্ট একটা ঝলক উনি দেখেন। এবং সঙ্গে সঙ্গে ওই নার্স দিদি কী করেছেন, তার পাশে যে আরেকজন দিদি নার্স ছিলেন তাকে বলতে, দেখো দেখো ওই লোকটাকে আমি কালকে রাতেও দেখেছিলাম ঠিক এইখানে এইভাবেই দাঁড়িয়েছিল। লোকটা কি সারা রাত এইভাবেই লোকটা হাত দুটো করে দাঁড়িয়ে রয়েছে উপরে করে? কে এই লোকটা? কোনো পেশেন্টের বাড়ির লোক? এবার যে নার্স দিদিকে বলেছে সেও কিউরিয়াসিটি বশত তাকিয়েছে এবং তাকিয়ে দেখছে যে গাছতলায় কেউ নেই। হাত উপরে করে
হাত তুলে উপরে করে দাঁড়িয়ে থাকা দূরহস্ত। তিনি বলছেন যে কোথায় কে, কোনো লোক তো এখানে দাঁড়িয়ে নেই। এবং মুহূর্তের মধ্যে সত্যি সত্যি ওই লোকটা কিন্তু ওখান থেকে হাওয়া হয়ে যায়, মানে একবারে হাওয়ায় মিলিয়ে গেছে বলা যেতে পারে। এবার দিদিও দেখছে যে না, সত্যি কোনো লোক তো নেই, কিন্তু ওনার মনে হলো যে জাস্ট 1 থেকে 2 সেকেন্ডের জন্য উনি লোকটাকে ওখানে দেখেছে। এবার উনি বলছেন না, আমি এইমাত্র লোকটাকে দেখেছি, হয়তো লোকটা দৌড়ে চলে গেছে বা কিছু। তো ওই নার্স দিদি বলছে যে তুমি বলছো যে কালকে রাতেও তুমি একটা লোককে ওভাবে হাত উপরে করে দেখেছো, এখনও দেখেছো, কিন্তু কোথায় সেই লোকটা? মানে এখানে যে কটা লোক দাঁড়িয়ে রয়েছে আশেপাশে, এদের মধ্যে কি কেউ? এবার দিদি তো মুখ দেখেনি, ফলে ওনার পক্ষে মানে ওই লোকটা কেমন দেখতে ছিল, কি বৃত্তান্ত, সেটা বোঝা বা বলাটা খুবই দুষ্কর। তো দিদি মানে ব্যাপারটা বুঝতে পারলো যে ওনার পক্ষে এটা এক্সপ্লেন করা সম্ভব নয়। তো উনি বললেন না না ছাড়ো ছাড়ো, যাই, এটা জমা দিয়ে আমরা যে যার বাড়ি যাই। এবার বাড়ি আসতে আসতে দিদি একটা জিনিস ভাবছে যে আমার সাথে 2 দিন ধরে কি ঘটছে। আর সব থেকে বড় কথা, আজকে যেটা দিদি দেখলো সেটা তো দিনে দুপুরে দেখলো। এবং অদ্ভুত বিষয়, মানে দিদি দেখলো ঠিকই, কিন্তু 2-3 সেকেন্ডের মধ্যে সত্যি সত্যি কিন্তু লোকটা ওখান থেকে পুরো হাপিস হয়ে গেল, যেটা কিন্তু একেবারেই অসম্ভব ব্যাপার। নিশ্চয়ই আপনাদের এটা মনে হচ্ছে। আর ভাবুন, এটা কিন্তু রাতের বেলা হয়নি দ্বিতীয় ঘটনাটা, কিন্তু দিনের বেলা হয়েছে। তো ওই দিদি তো কিছুই বুঝতে পারছেন না যে কেন ওনার সাথে এরকম ঘটনা ঘটছে, কেন উনি এরকম বারবার দেখছেন বা শুনছেন, উনি কিছুই বুঝতে পারলেন না। আচ্ছা, তারপরে যথারীতি উনি বাড়ি চলে এলেন, বাড়ি চলে ফ্রেশ ট্রেশ হয়ে উনি শুয়ে পড়েন। এর মধ্যে ওনার চোখও মোটামুটি ঠিক হয়ে গেছে। এবার পরের দিন ওনার ডিউটি করার আছে, এবং তারপরের দিন ওনারা সপরিবারে ওই যে নিকট আত্মীয়র বিয়ে, অ্যাকচুয়ালি বিয়েটা ছিল এই মৈনাক বাবুর মামার যিনি ছেলে ছিল তার বিয়ে, ঠিক আছে? তো তার বিয়ে অ্যাটেন্ড করতে সবাই মিলে যাবে। এবার সমস্ত বিয়েবাড়ি যাবে, তার গুজগাছ করছেন উনি। ব্যাপারটা মন থেকে অনেকটাই সাইড করে ফেলেছেন যে ঠিক আছে, হয়তো কোনো না কোনো কারণে আমার হয়তো এরকম মনে হচ্ছে বা আমি এরকম দেখছি। এবার পরের দিন আবার যথারীতি উনি ওনার নাইট শিফটে গেছেন, এবং সেই দিন কিন্তু উনি ওই একটা লোক যে হাত উঁচু করে রয়েছে আকাশের দিকে স্টিল হয়ে, এরকম কিন্তু উনি আর কিছু দেখেননি। বা তার আগে যে উনি একটা বাচ্চার গলার আওয়াজ পাচ্ছেন সেটাও কিন্তু হয়নি। কিন্তু সেদিন যেটা উনি দেখলেন, বা বলা যেতে পারে যেটা উনি প্রত্যক্ষ করলেন, যে উনি যখন মানে স্টাফ রুমে রয়েছেন, ওনাদের নার্সদের যে স্টাফ রুম সেখানে রয়েছেন, বা উনি যখন কোনো পেশেন্টের কাছে গিয়ে পেশেন্টকে কোনো কিছু কাজ করছেন, সেই সময়টুকু বাদ দিয়ে বাকি উনি যেই সময়টুকু হয়তো ওয়ার্ডে রাউন্ডে গেছেন বা কিছু করছেন, পুরো সময়টাই ওনার ঠিক বাঁ কানের পাশে ওনার মনে হচ্ছে যে কারুর একজন, মানে কোনো মানুষ যদি খুব জোরে দৌড়ে আসে বা যদি খুব হাঁপায়, তার যে শ্বাস প্রশ্বাসটা খুব জোরে জোরে পড়তে থাকে, ঠিক সেই রকম ওনার বাঁ কানের পাশে মনে হচ্ছে অলওয়েজ। যে মানে হসপিটালে ঢোকার আগে কিন্তু কিছু মনে হচ্ছিল না, ঠিক হসপিটালে ঢোকার পর থেকে মানে উনি যদি কারোর সাথে কথা বলেন বা অন্য কোনো নার্সের সাথে কথা বলছেন বা পেশেন্টের সাথে কথা বলছেন, সেই সময়টুকু বাদ দিয়ে ওনার মনে হচ্ছে ঠিক ওনার বাঁ কানের পাশে কেউ যেন মানে হাঁপালে যেরকম জোরে জোরে নিঃশ্বাস প্রশ্বাস পড়ে, ঠিক সেই রকম টাইপের উনি আওয়াজ পাচ্ছেন। যেখানে হয়তো উনি চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন কোনো একটা জায়গায়, সেখানে ওনার মনে হচ্ছে কেউ যেন ঠিক ওনার বাদিক করে পিছন করে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে, এবং দাঁড়িয়ে খুব জোরে হাঁপাচ্ছে এবং তার খুব জোরে জোরে শ্বাস প্রশ্বাসের শব্দ পাচ্ছে, যেটা কিন্তু কোনো কারণ নেই, আশেপাশে কেউ নেই বা এরকম কোনো ঘটনা ঘটছেও না। এবার দিদি একটুখানি ঘাবড়ে গেছেন যে এরকম কেন হচ্ছে। তো উনি কী করছেন, উনি ভেবেছেন যে অনেক সময় কানে জল পড়লে বা কানে যদি কোনো অসুবিধে থাকে সেরকম কিছু হয়। তো উনি যেহেতু হসপিটালেই ডিউটিতে ছিলেন, তো উনি কানটা একটুখানি পরিষ্কার করলেন যে কিছু কানে প্রবলেম হচ্ছে কি না। কিন্তু উনি দেখলেন যে না, কোনো প্রবলেম ওনার কানে হচ্ছে না। এবং অদ্ভুত ওনার এটা আরও বেশি দেখে লাগলো যে উনি যখন নার্সদের স্টাফ রুমে উনি কথা বলছেন ওনার সাথে অন্য কোনো ফেলো নার্সের সাথে, তখন কিন্তু এই প্রবলেমটা হচ্ছে না। বা যখন উনি কোনো পেশেন্টের কাছে যাচ্ছেন, তাকে হয়তো কোনো ওষুধ বা কোনো ইঞ্জেকশন দেওয়ার রয়েছে, তখনও কিন্তু অদ্ভুতভাবে এরকম কোনো কিছু কিন্তু উনি শুনতে পাচ্ছেন না। এবার ওনার না মানে রাতের বেলা যখন উনি নাইট ডিউটি করছে, এবার সবসময়
সবসময় তার অত কাজ থাকে না, কিছু কিছু সময়টা হয়তো একটু ফ্রি থাকে, সেই সময় কোনো পেশেন্টকে হয়তো কোনো পেশেন্টের সাথে কোনো কাজ নেই, পেশেন্ট ঘুমোচ্ছে, তো সেই সময় উনিও চুপচাপ বসে আছেন। মানে প্রত্যেকটা মুহূর্তে ওনার মনে হচ্ছে, মানে প্রত্যেক কিছুক্ষণ পর পর, মানে 10-12 মিনিট পর পর ওনার মনে হচ্ছে ওনার কানের সামনে কেউ হাঁপাচ্ছে, খুব জোরে জোরে শ্বাস পড়ছে, অথচ আশেপাশে কেউ নেই। এবার উনি এই কথাটা, মানে উনি যখন ওনার যে হবু স্বামী ছিলেন, তো তাকে ব্যাপারটা বলেছে যে এরকম ঘটনা ঘটছে। এবার উনি ওনার মানে হবু হাজবেন্ড শুনে বলছে যে দেখো, তুমি সারাদিন এত পেশেন্ট নিয়ে কাজ করো, রাতের বেলা এখন কাজ করছো, হতে পারে তুমি হয়তো একটু আগে কোনো পেশেন্ট দেখেছো, তার হয়তো কোনো এরকম জোরে জোরে শ্বাস প্রশ্বাস ছিল, তোমার হয়তো ওটাই কানে বাজছে। এবার উনি ভাবলেন যে হ্যাঁ, এটাও হতে পারে, কিন্তু ব্যাপার হচ্ছে যে উনি নিজে একটা বিষয় উনি খুব শিওর ছিলেন যে উনি কিন্তু কোনো ভুল করছেন না। তার কারণ হচ্ছে, ওনার যদি শুনতে বা কিছু একটা এরকম ভুল হতো যে উনি কোনো পেশেন্টের শ্বাস প্রশ্বাস এরকম জোরে পড়ছে, সেটার জন্য ওনার কানে বাজছে, এটা হওয়ার কোনো যাকে বলে পসিবিলিটি সে অর্থে নেই, মানে হতেই পারে না এরকম। কিন্তু উনি বুঝতে পারছেন, আবার এটাও বুঝতে পারছেন না যে এটাই বা কী করে সম্ভব যে আমি যখন কাজ করছি, কাজের মধ্যে থাকছি বা কারোর সাথে কথা বলছি, তখন আওয়াজটা পাচ্ছি না, অথচ অন্যান্য সময় আওয়াজটা পাচ্ছি, এবং সেটা কিন্তু হুট করে। মানে উনি এই নাইট শিফটের জন্য যতক্ষণ উনি এসে হসপিটালে ঢুকেছেন, তখনই ওনার এই ব্যাপারটা মনে হচ্ছে, আদারওয়াইজ কিন্তু ওরকম মানে কিছু মনে হচ্ছে না। এবার যাই হোক, উনি ফোনটা রেখে দেন, তারপর আবার উনি নিজের কাজে মানে বিজি হয়ে পড়েন। কিন্তু এটা না ওনাকে মন থেকে না প্রচণ্ড রকমভাবে ওনাকে ভাবায় যে এটা আমার সাথে কী হচ্ছে, বা কেনই বা আমার সাথে এরকম ঘটনা ঘটছে, উনি কিছু বুঝতে পারছেন না। এবারে যাই হোক, ব্যাপারটা হয়ে যায়, উনি কাজকর্ম করেন। এবার ওনার যখন ডিউটি সকালবেলা শেষ হয়ে যায়, উনি যখন বাড়িতে আসেন, এবার বাড়িতে আসার পরে না মানে কাজ করতে হবে, পরের দিন ওনারা বেরোবে। এবার উনি না সমস্ত বিষয় নিয়ে দিদি খুব ডিপ্রেসড হয়ে পড়েন যে বারবার আমার সাথে এরকম কেন হচ্ছে। মানে এতদিন থেকে উনি কাজ করছেন, কোনো দিন ওনার এরকম কোনো এক্সপেরিয়েন্স হয়নি, এরকম কোনো অভিজ্ঞতা হয়নি, কিন্তু হঠাৎ করে ওনার এগুলো কি হচ্ছে, এগুলো তো হওয়ার কথা নয়। তো তখন দিদি মানে ঘরে ওনার সবাই ফ্যামিলি মেম্বার ছিল, ওনার মা, ওনার ভাই, ওনার বাবা সবাই ছিল। তো উনি তখন একটু একটু করে, মানে অত বেশি ডিটেলে নয়, বাট এই যে কটা দিন ধরে উনি যে কী কী ফেস করছে সেগুলো একটু একটু করে উনি বাড়িতে বলেন। এবার বাড়িতে বলার পরে বাড়ির লোক বলছে যে স্বাভাবিকভাবেই তারা কিন্তু প্রথমেই ব্যাপারটাকে নিয়ে খুব যে গুরুত্ব দেন তা কিন্তু নয়, এবং ওনার মা, ওনার বাবা এটাই বলেন যে এত পেশেন্ট নিয়ে কাজ করা, অনেক সময় অনেক মুমূর্ষু রুগী আসে, তো হতেই পারে যে সেগুলো দেখে একটা মানসিক দিক থেকেও কিন্তু একটা অনেক সময় চাপের সৃষ্টি হয়। সেটা কিন্তু নার্স বা ডাক্তার যারাই আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা হয়। এইবারে তো তারা বলে যে ঠিক আছে, কটা দিন বিয়েবাড়িতে থাকা হবে, তোরও অনেকটা রিফ্রেশমেন্ট হবে, এটা নিয়ে ভাবিস না। তো যাই হোক, তো ওনার মা ওনাকে খুব ভালো করে মাথায় আর কি চুলে একটা অয়েল ম্যাসাজ করে দেয় যে তোর মাথাটা ঠান্ডা হবে, এত কিছু ভাবছিস, এত কিছু নিয়ে ভাবিস না, এবার ভালো করে গোছগাছ করে নে, কালকে আমরা সবাই বেরোবো। তো উনিও ব্যাপারটা মানে নিজের মতো করে বুঝে নেয় যে ঠিক আছে, সত্যি তো আমাকে বাড়ির লোক যেটা বলছে এটাই ঠিক, আমি এগুলো শুধু শুধু এগুলো নিয়ে ভাবছি, এগুলো ভাবার হয়তো সত্যিই কোনো কারণ নেই। এবার সেদিন রাতের বেলা, মানে সেদিন তার ওনার ডিউটি নেই, পরের দিন আর কি ওনারা সবাই সকালে বেরোবে, সকাল সকাল, তো সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। এবার এই মৈনাকবাবুর দিদি, তিনি তার ঘরে ঘুমোতেন। এবার সেদিনেও যথারীতি উনি গোছগাছ করে, সকালবেলা বেরোতে হবে সকাল সকাল, তো গোছগাছ করে রেখেছে, এবং গোছগাছ করার পরে উনি শুয়েছেন। মানে শুয়েছেন বলতে, যেহেতু মানে ওনার মানে এই সপ্তাহটা পুরো নাইট শিফট ছিল, এবার সেভাবে তো আর ঘুমটা তো এরকমভাবে রুটিন মাফিক হয় না, তো উনি একটু আগেই শুয়ে পড়েছেন, কিন্তু উনি শিওর ছিলেন যে ওনার ঘুম এত তাড়াতাড়ি আসবে না। তো উনি একটুখানি ওনার হবু বরের সাথে ফোনে কথা বলেন, এবং তারপরে উনি চুপচাপ এমনি শুয়েছিলেন, কিন্তু তখন কিন্তু ওনার ঘুম পায়নি, কোনো ঘুম টুম পায়নি, কিছুই না, জাস্ট উনি চোখটা বন্ধ করে শুয়েছিলেন, মানে নিজেকে আর কি একটু হিল করছে, একটু রেস্ট করছিলেন। এমন সময় মানে উনি যেটা আর কি বাড়ির লোককে বলেছিলেন ওই দিদি, সেটা মৈনাকবাবু লিখেছেন যে ওনার দিদি ঘুমোননি, কিন্তু ফট করে চোখটা হয়তো কোনো কারণে লেগে যায়, এবং
চোখটা লেগে যাওয়ার পরে উনি মানে স্পষ্ট আর কি ওই ঘুমের মধ্যে দেখতে পান যে ওই যে একজনকে উনি হাসপাতাল চত্বরে দেখেছিলেন যে হাত দুটোকে মানে উঁচু করে আকাশের দিকে উঁচু করে কেউ একজন পিছন করে দাঁড়িয়ে রয়েছে, ঠিক সেরকম একটা জিনিস উনি দেখতে পান যে ওনার পায়ের কাছে, ওনার ঘরের মধ্যে যে ঘরে উনি শুয়ে আছেন ওনার বাড়িতে, সেইখানে ওনার পায়ের কাছে একটা লোক ওরকম দু হাত উঁচুর দিকে করে পায়ের কাছে দাঁড়িয়ে রয়েছে। এবার যেটা ঘটনা ঘটলো, উনি না মানে প্রচণ্ড মানে জাস্ট চোখটা লেগে এসেছিল, হয়তো আমি যদি ধরেও নিই যে উনি ঘুমিয়েই পড়েছিলেন, হয়তো জাস্ট সেটা হয়েছিল। এবার এরকম একটা জিনিস থেকে উনি ধরপড়িয়ে উঠে পড়েন। আচ্ছা, ধরপড়িয়ে উঠে পড়েছেন। এবার উঠে পড়ার পরে উনি খেয়াল করলেন যে ওনার ঘরে, ওনার নিজের বাড়িতে, নিজের ঘরে উনি একাই খাটে শুয়েছিলেন এবং দিদি মানে সব যে কোনো মানুষ যদি একা শোয় একটু মাঝখান করেই সাধারণত শোবে, দিদিও তাই করেছিলেন। কিন্তু উনি দেখছেন যে জাস্ট হয়তো 7-8 মিনিট আগে উনি শুয়েছেন, তার আগে উনি বসেই ছিলেন, তো 7-8 মিনিট হয়েছে জাস্ট উনি শুয়েছেন এবং ওনার সে অর্থে ঘুমও আসেনি, কিন্তু ওই খাটের মাঝখান থেকে মানে মাঝখানে যে উনি শুয়েছিলেন সেই অবস্থায় ওনার চোখ লেগে এল এবং ওই 6-7 মিনিটের মধ্যে উনি যখন ধরপড়িয়ে উঠে পড়েছেন উনি দেখছেন যে উনি একদম খাটের ধারে চলে এসেছেন, একদম খাটের ধারে, মানে আর মানে এদিক থেকে ওদিক হলে উনি খাট থেকে পড়ে যেতেন। এটা দেখে না উনি মানে একটা স্বপ্ন মতো উনি দেখলেন, সেটা ওনার একরকম লাগলো। কিন্তু উনি যখন নিজেকে আবিষ্কার করলেন যে উনি খাটের একদম ধারে চলে এসেছেন আর জাস্ট একটু এদিক হলেই উনি খাট থেকে ডিসব্যালেন্স হয়ে পড়ে যেতেন, ওনার শরীর অনেকটাই খাটের বাইরে চলে এসেছে, উনি না মানে ঘাবড়ে গিয়ে উঠে পড়েন এবং উনি ভাবছেন যেটা কী হলো ব্যাপারটা, এই তো আমি জেগেছিলাম, হতে পারে যে ঠিক আছে আমি শুয়ে আছি, শুয়ে শুয়ে অনেক সময় চোখ লেগেও যেতে পারে, কিন্তু ওই 6-7 মিনিটের মধ্যে উনি খাটের মাঝখান থেকে কি করে উনি খাটের এতটা ধারে চলে এলেন যে আরেকটু হলে উনি পড়ে যেতেন, এই ব্যাপারটা কিন্তু কোনোভাবেই ওনার মাথায় ঢুকলো না। উনি ভীষণ সারপ্রাইজড হয়ে গেলেন এবং তার সাথে সাথে এটা ভাবলেন যে আমি হসপিটালে যখন ডিউটিতে গেছিলাম তখন আমি এটা দেখেছি দুবার, সেটা একরকম, কিন্তু আমি বাড়িতে সেই জিনিসটাকে এভাবে স্বপ্নে কেন দেখলাম। আর সত্যি কথা বলতে কি মানে এরপরে মৈনাকবাবু ওনার বাড়ির লোক সবাই দিদিকে জিজ্ঞেস করেছিল, তো উনি তখন বলেছেন যে ব্যাপারটা এমনই নাকি ওনার সামনে হয়েছে, মানে উনি ওই চোখ বন্ধ করা অবস্থায় যে উনি পুরোটা শিওর না হলে ওনার অনেকটাই মনে হয় যে উনি আদতে ঘুমোননি, উনি চোখটা বন্ধ করেছেন আর উনি ওরকম জিনিস দেখেছেন যে ওনার পায়ের কাছে ওরকম কেউ হাত উঁচু করে আকাশের দিকে দাঁড়িয়ে রয়েছে এবং তার মুখ কি, সে কি পড়ে রয়েছে সেরকম কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না। যাই হোক, তো উনি তো তখনকার মতো বেশ ঘাবড়ে গেলেন যে ব্যাপারটা কি হলো, আমি এভাবে মানে খাটের তো ধারে কী করে চলে এলাম, এটা তো আমার চলে আসার কথা নয়, আর কখনোই এটা কোনো ওনার সাথে এরকম কোনো ঘটনা ঘটেও নি, উনি নিজের বাড়িতে একাই শোন নিজের খাটে, কখনো এরকম ঘটেও নি যে উনি ঘুমের মধ্যে এত বেশি ধারে চলে এসেছেন যা একটু হলে উনি পড়ে যেতেন, এরকম কোনো ঘটনা কখনোই ঘটেনি। ফলে এই যে ঘটনাটা ঘটলো সেটা কিন্তু যথেষ্ট রকমভাবে অস্বাভাবিক মনে হয় ওনার। যাই হোক, তো সেই রাতটা এমনই ঘটনা ঘটলো যে ওনারা সেভাবে ঘুমটা হলো না। তিনি যাই হোক সকালবেলা উঠে বাড়ির সকলকে উনি আর কিছু বলেননি, একটা আনন্দ মজার পরিবেশ, ওনার এমনিতেও ওনারা অনেক বছর পরে মামাবাড়ি যাচ্ছিলেন, তো মামার ছেলের বিয়ে উপলক্ষে, তো সবাই মিলে আনন্দ করে বিয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। খুব ভালো কথা, বিয়ের জন্য বেরিয়েছেন, বিয়েবাড়ি গেছেনও। এবার বিয়েবাড়ি যাওয়ার পরে সেখানে তো বহু সব আত্মীয় স্বজন রয়েছে, বহুদিন পরে গেছেন, সবার সাথে খুব গল্প আড্ডা এবং ওই সকলের সাথে ওই গল্প আড্ডা করার পরে একটা বিয়েবাড়ির একটা আনন্দময় মানে যে আমেজ রয়েছে সেসবের মধ্যে গিয়ে না মানে উনি কিন্তু নিজেকে খুব ভালো ফিল করতে লাগলো। মানে ওই যে একটা বাড়িতে যেরকম মনে হচ্ছিল ডিউটি যাওয়ার সময় যেরকম মনে হচ্ছিল ওনার চোখেরও মানে কনজাংটিভাইটিসটা সেরে গেছে, খুব মানে একদম 95%ই সেরে গেছে, হালকা একটু লাল লাল রয়েছে, কিন্তু বাকি ওনার আর কোনো সমস্যা রইল না। দিদিও বেশ সবার সাথে গল্প আড্ডা করে মজা আর কি পেয়েছে। এবার দিদি তখন মনে মনে ভাবলেন
যে সত্যি আমাকে বাড়িতে সবাই যেটা বলল সেটাই ঠিক, আমি খুব ট্রেসড হয়ে পড়েছিলাম নিশ্চয়ই। আর যেহেতু অনেক দিন উনি কাজের থেকে ছুটিও নেয়নি, ফলে ওই টানা কাজ করতে করতে এত পেশেন্ট, মানুষের এত কষ্ট, এগুলো দেখতে দেখতে হয়তো, যেহেতু প্রথম দিকে দিদির একটু সমস্যা হতো, কোনো মুমূর্ষ রুগী দেখলে দিদি কীরকম একটা খুব সেন্টিমেন্টাল হয়ে পড়তো, এই ব্যাপারগুলো দিদির মধ্যে প্রথম দিকে ছিল। প্রথম 6 মাস মতো একটু দিদির অসুবিধে হয়েছিল। এবার দিদি নিজে শিওর হয়ে গেলেন যে ব্যাপারটা খুবই স্বাভাবিক, এটাকে নিয়ে আমি বেশি ভাবছিলাম, এই তো আজকে আমি এখন এত আত্মীয় স্বজন, এই বিয়েবাড়ির আমেজে এসেছি, সবার সাথে গল্প করছি, মামাতো দাদার বিয়ে, তো দিদির ব্যাপারটা কিন্তু পুরো মাথা থেকে বেরিয়ে গেল। ভালো কথা। ওনারা সকাল সকালই গিয়ে পৌঁছয় এবং দুপুরবেলা নাগাদ দিদি খাওয়া দাওয়া করে, এবং খাওয়া দাওয়া করার পরে হঠাৎই কিন্তু দিদির খুব শরীরটা খারাপ হয়ে পড়ে। মানে শরীরটা খারাপ হয়ে পড়ে ইন দ্য সেন্স, দিদির কিন্তু বমি হয়। মানে হয়তো দিদি ভাবে যে এটা ইনডাইজেশন হয়েছে, তো ওষুধপত্র ছিল উনি খেয়ে নেন, এবং খাওয়ার পরে উনি একটু রেস্ট নেয়, আবার বিকেলবেলার দিকে ঠিক হয়ে যায়। এবার বাড়িতে তো প্রচণ্ড আর কি, একটা বিয়েবাড়ি মানে বুঝতেই পারছেন, প্রচুর আত্মীয় স্বজন, খাওয়া দাওয়া, মজা আনন্দ, পরের দিন বিয়ে, এবার সেই তোড়জোড় চলছে। এবার একটুখানি দিদির ওই ওই বমি করার পরে দুপুরবেলা, তারপর থেকে দিদির কিন্তু একটু শরীরটা খারাপ হয়। মানে তার মধ্যে রাতের বেলাও ঠিকমতো ঘুম হয়নি, পরপর নাইট শিফট করেছে, তো সব কিছু মিলিয়ে শরীরে না একটা অদ্ভুত রকমের দিদির ক্লান্তি চলে আসে। এবার ওনার যে মামার যে বাড়ি আর কি, সেটা কিন্তু বেশ বড়। তো দোতলায় একটা কোণার দিকের ঘরে ছিল। তো দিদি বলল যে ওনার মাও বলেছে যে আসলে মেয়েটা ঠিকমতো ঘুমায়নি, ওর আগের সপ্তাহটা পুরো নাইট শিফট চলেছে। তো ওনার মামা বাড়ি থেকেই বললো যে একদম ওনাদের দোতলা একটা কোণার দিকের ঘর রয়েছে, একটু ছোট ঘরটা, বলছে যে ঠিক আছে, ও তাহলে ওই ঘরটায় নিক, ওই ঘরে আর কারোর যাওয়ার দরকার নেই, ওই ঘরটাতেই শুক, তাহলে ও ঠিকঠাক মতো ঘুমোতে পারবে, ওর শরীরটাও যখন ভালো নেই। ওনার মামাদের সাথে ওনাদের কিন্তু খুব ভালো সম্পর্ক, আর মামাও বুঝতে পেরেছেন যে সত্যি তো মেয়েটার শরীর খারাপ, তো ঠিক আছে ওই ঘরে শুক, বাকি আত্মীয় স্বজনরা ঘর শেয়ার করে শোবে, তাতে অসুবিধে নেই। কিন্তু যেহেতু দিদির শরীরটা ভালো ছিল না, তো উনি বললো যে ঠিক আছে আমি এই ঘরটায় শোবো। তো দিদি শুয়ে ঠুয়ে মোটামুটি কিছুটা বিকেলের পরে শরীরটা ঠিকঠাক হয়েছে। এবার মৈনাকবাবুর সাথে ওনার দিদি সেদিন কিছু কথা শেয়ার করে বলতে মৈনাকবাবু জিজ্ঞেস করেছে, কিরে এখন ঠিক আছিস? তো বলছে হ্যাঁ ঠিক আছি, এখন আসলে ঘুমটা মনে হয়নি সেই জন্য। তো তখন মৈনাকবাবু একটু ইয়ার্কি করেই দিদিকে বলছে, কিরে আবার স্বপ্ন টপ্ন দেখলি না তো? যেহেতু আর কি আগে একটা এরকম ঘটনা ঘটেছিল, এরকম দেখছিল দিদি, তো তখন দিদি না একটুখানি রাগ হয় যে ভাই এরকম করে বলল। তো বলছে না না ওরকম কিছু না, ইয়ার্কি করিস না। তো মৈনাকবাবু একটু হেসে ইয়ার্কি করে চলে যায় দিদির সাথে। এবারে পরের দিন বিয়ে বাড়ি, পরের দিন সকাল থেকে সব কিছু খুব নর্মাল রয়েছে, কিন্তু দিদির না কীরকম একটা শরীরটা ভারী ভারী লাগছে সকাল থেকে। এবার দিদি থার্মোমিটারে বডি টেম্পারেচার চেক করেছে, কিন্তু দেখছে গায়ে জ্বর নেই, জ্বর ঠর কিচ্ছু নেই, বাট শরীরটা কীরকম ভারী ভারী লাগছে, মাঝে মধ্যে একটু ম্যাচ করছে। জ্বর হলে যেরকম একটা ফিলিংস সাধারণত হয়, কিছুটা সেরকম ধরনের। এবার যাই হোক, বিয়েবাড়ি সবাই মিলে বরযাত্রী যাওয়া হয়েছে, কিন্তু প্রতি মুহূর্তেই দিদি আনন্দ মজা করছে, সবই ঠিক আছে, কিন্তু দিদিকে দেখে বোঝা যাচ্ছে যে একটু অসুবিধে কিছু আছে। তো যথারীতি দিদির বাবা মাও জিজ্ঞেস করেছে যে কিরে শরীর ঠিক আছে? তো দিদি দেখছে যে বাবা মা এত বিয়ে নিয়ে ব্যস্ত আছে, আর কী বলবো। আর সত্যি কথা বলতে কি, দিদি নিজেই থার্মোমিটারে চেক করেছে, বডি টেম্পারেচার একদম নর্মাল এসছে। আর সেই অর্থে ওনার শরীরে উনি মুখে বলতে পারবে এরকম কোনো শরীর খারাপ নেই। শুধু কেন জানি না মাঝে মধ্যে মনে হচ্ছে একটু মাথাটা ভারী ভারী, কখনো মনে হচ্ছে ওনার একটু শরীরটা ঝিমঝিম করছে, এই টাইপের। এবার দিদি ভেবেছে যে যেখানে এসছে সেখানে হয়তো অনেকদিন পরে এসছে বলে জায়গা চেঞ্জ হয়েছে, সেই জন্য হয়তো শরীরটা একটু এরকম করছে। তো উনি আর এটা নিয়ে নিজেও খুব একটা পাত্তা দেননি, এবং বাড়ির লোককে ওই বিষয় নিয়ে আপনি কিছুই বলেননি। যাই হোক, তো বিয়ে বাড়িতে ওনারা খুব আনন্দ মজা করেন, ভালোভাবে বিয়ে মিটে যায়। এবং রাতের বেলা কিছু আত্মীয় স্বজন ওখানে থেকে যায়, মৈনাকবাবু থেকে গেছিল বাসর জাগার জন্য। তো মৈনাকবাবুর বাবা মা আর দিদি বাড়ি চলে আসে। এবার বাড়ি চলে আসার পরে তারা তো ওখানে এসে যে যার নিজের মতো শুয়ে পড়ে। ওনার দিদিও
ঘরের মধ্যে শুয়ে পড়ে, ওনার জন্য যে আর কি ঘরটা বরাদ্দ করা হয়েছিল দোতলার কোণার দিকের যে ঘর, সেই ঘরে গিয়ে শুয়ে পড়ে। এবার সব কিছু ভালোভাবে চললেও ওনার দিদি বুঝতে পারছে যে কিছু একটা ওনার সাথে ঘটছে, এটা উনি বুঝতে পারেন। এবং যেটা ঘটছে বা যেভাবে ঘটছে সেটার অ্যাকচুয়ালি যে কি কারণ রয়েছে সেই কারণটা কিন্তু উনি বুঝতে পারেন না। মানে উনি বারবার বোঝার চেষ্টা করছেন যে ওনার কি সর্দি লেগেছে, না জ্বর হয়েছে, না পেট খারাপ হয়েছে, কিছুই সেভাবে নয়। মানে কোনো সিমটমই কিন্তু মানে সেইভাবে কোনো নির্দিষ্ট অসুবিধাকে কিন্তু পয়েন্ট করছে না, কিন্তু মাঝে মধ্যে ওনার মনে হচ্ছে একটু মাথাটা ঝিমঝিম করছে, গাটা গোলাচ্ছে, এইরকম টাইপের। যাই হোক, উনি শুয়ে পড়েন এবং শুয়ে পড়ার পরে মানে খুব অদ্ভুত একটা মানে স্বপ্ন ঠিক বলবো না, যেটা উনি লিখেছেন ইমেলে সেটা ঠিক স্বপ্ন বলা যায় না, যেটা নাকি দিদি বলেছিল যে উনি শুয়ে পড়ার পরে নর্মালভাবেই ওনার ঘুম চলে আসে, উনি ঘুমিয়েও যান। এবং যে ঘরটায় উনি ঘুমিয়েছিলেন সেই ঘরে না একটা মানে ছোট পাওয়ারের একটা ছোট বাল্ব জ্বলছিল, অল্প পাওয়ারের, মানে নাইট ল্যাম্প বলা যায়, কিন্তু পাওয়ারটা নাইট ল্যাম্পের থেকে একটু সামান্য হলেও বেশি। এবার উনি ঘুমিয়ে গেছেন এবং ঘুমানোর মধ্যে উনি একটা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় উনি একটা স্বপ্ন মতো দেখেন, বা এটা হ্যালুসিনেশন যাই বলি না কেন, উনি দেখেন যে একটা ধোয়া ধোয়া কিছু ওনার চারপাশে ঘুরছে। মানে উনি একটা জায়গায় বসে রয়েছেন এবং ওনার চারপাশে একটা ধোয়া মতো ঘুরে বেড়াচ্ছে। এবার সেই ধোঁয়া কোথা থেকে এসছে, কিভাবে এলো, উনি কেন নিজেকে ওই ধোঁয়ার মধ্যে দেখলেন, উনি কিছু বুঝতে পারলেন না এবং ধরপড়িয়ে উনি ঘুম থেকে উঠে পড়েন। খুবই অদ্ভুত একটা স্বপ্ন বা হ্যালুসিনেশন যেটাই বলি না কেন। এবার ঘটনা হচ্ছে যে এইটার পরে না উনি খুব চিন্তিত হয়ে পড়েন যে আমার সাথে বারংবার এই ঘটনাটা কেন ঘটছে। কারণ এই ঘটনার আগ দিয়ে কখনোই এই দিদির স্বপ্ন দেখা বা হুট করে চোখের সামনে কিছু একটা দেখে ফেলা এরকম ঘটনা কোনো দিন ঘটেনি। আর তার আগে যেটা উনি কাজ যখন শুরু করেছিলেন, যখন উনি কোনো মুমূর্ষু রোগীকে ট্রিটমেন্ট করতেন বা উনি তাদের সামনে থাকতেন, তো ওনার মনটা খুব খারাপ হয়ে যেত। কিন্তু তাই বলে এটা কখনোই ওনার সাথে হয়নি যে উনি রাতের বেলা ভয় পাচ্ছেন শুয়ে বা কোনো অদ্ভুত স্বপ্ন দেখছেন, এই জিনিস কিন্তু ওনার সাথে কোনো দিন ঘটেনি। যাই হোক, তো পরের দিন এবার বউ নিয়ে আসার পালা। এবার এনাদের হচ্ছে বউ নিয়ে মানে মোটামুটি আর কি দুপুর নাগাদ আর কি ঢুকে যাবে, যেহেতু কিছুটা দূরেই বিয়েটা হয়েছিল। তো মানে আসার যে টাইমটা ছিল মোটামুটি ছিল ওই 1টা-1.5টার মধ্যে বউ নিয়ে ঢোকা হবে, কিন্তু ওখানে কিছুটা দেরি হয়ে যায়। তো সেই জন্য ওরা জানতে পারে যে বউ নিয়ে ঢুকতে ঢুকতে প্রায় 3টে-3:30 বেজে যাবে। এবার যেহেতু দিদির শরীরটা একটু খারাপ খারাপ করছিল, তো দিদি আর সেদিন ভারী মাছ মাংস খাবার দাবার খায়নি। উনি অল্প একটুখানি নিরামিষ খাবার খেয়ে উনি ভাবলো যে একটু পরে তো বউ ঢুকবে আর তখন আবার মানে ভিডিওগ্রাফি হবে, তো উনি ভাবলেন যে আমি একটু রেস্ট নিয়ে নিই, তারপরে সেজে গুজে একবারে নামবো। আচ্ছা, এবারে দিদি একটা মানে এই এই পুরো কাজটার মধ্যে দিদি না মানে যে ঘরটা আর কি দিদি শুয়েছিল সেইখানে উনি শুয়ে প্রথমে ভাবলেন যে না আমি এখন শোবো না, শরীরটাকে মানে উনি আর কি এর আগে কিছু মানে ভিডিও দেখেছিলেন এবং ইউটিউবে, এবং উনি তাছাড়াও উনি নিজেও জানতেন যে অনেক সময় মন মেজাজ যদি কারো ঠিক না থাকে, মন যদি খুব চঞ্চল থাকে, মেডিটেশন কিন্তু খুব কাজে দেয়। মানে কেউ যদি ধ্যান করে, তো ধ্যান জিনিসটা কিন্তু মানুষের মনকে শান্ত করে, অনেক রকমের প্রবলেমসকেও হিল করতে পারে। এবার উনি একটা যোগা সম্পর্কে জেনেছিলেন, এই ধরনের যোগা বা এই ধরনের ধ্যান সম্পর্কে উনি জেনেছিলেন, এবং সেখানে উনি পড়েছিলেন যে একটা মোমবাতি জ্বালিয়ে ঘর অন্ধকার করে খুব কমফর্টেবল পজিশনে বসে যদি কেউ ধ্যান করে, তো সেই ধ্যানটা খুব ভালো হয়। আর উনি যেহেতু নিজেও নার্স ছিলেন, অনেক কিছুই উনি নিজেও জানতেন, তো উনি ভাবলেন যে আমার তো শরীরে সেরকম কোনো প্রবলেম নেই, হয়তো আমার মনটা কোনো কারণে খুব মানে মনে উচাটন আছে বা মনটা হয়তো খুব অশান্ত আমার, তো আমি একটুখানি ধ্যান করি, তারপরে যদি মনে হয় একটু রেস্ট নিয়ে নেব, তারপরে আধা ঘন্টার মধ্যে সেজেগুজে আমি নিচে নামবো। এবার উনি কী করেছেন, ওইখানে একটা মোম ছিল বাড়িতে, সব বাড়িতেই মোম থাকে, তো উনি একটা মোম জ্বালিয়েছেন। সামনে একটা টেবিল ছিল, একটা টেবিলের ওখানে উনি মোমটা জ্বালিয়েছেন এবং মোমটা জ্বালিয়ে উনি একটু ধ্যান করা শুরু করেন। ধ্যান করছেন, এবার ধ্যান করতে করতে উনি একটা জিনিস বুঝতে পারছেন
যে মানুষ যার কনসেন্ট্রেশন পাওয়ার কিন্তু অনেক বেশি, উনি এর আগে রেগুলার বেসিসে কখনো ধ্যান করেননি, কিন্তু এর আগে উনি করেছেন। আর ধ্যান করতে বসলে মোটামুটি 15-20 মিনিট উনি ইজিলি একভাবে বসে থাকতে পারতেন। কিন্তু এক্ষেত্রে যেটা হলো, উনি ধ্যানে বসছেন কিন্তু উনি 5 মিনিট ম্যাক্সিমাম, তারপরেই ওরা চোখ খুলে মানে চোখ বন্ধ করে উনি থাকতে পারছেন না, বারবার চোখ খুলে ফেলছেন। কখনো মনে হচ্ছে একটুখানি নড়ি, কখনো মনে হচ্ছে একটু উঠে হাঁটাহাঁটি করি। কোনোভাবেই ওই ধ্যান করার জন্য যে মনটাকে যে শান্ত করে একটা জায়গায় বসে থাকতে হবে, নিজের শরীরটাকে রিল্যাক্স করে, সেটা উনি কোনোভাবেই পারছেন না। এবার উনি বারবার টাইম দেখছে, ভাবছে যে আর 1 ঘন্টার মধ্যে আমাকে নিচে সেজেগুজে নামতে হবে, তো ঠিক আছে একটা কাজ করি, আমি একটুখানি শুয়ে নিই, আমার হয়তো একটু শুলে বেটার লাগবে। এবার উনি কি করেছেন, শুয়ে পড়েছেন। ভালো কথা, শুয়েছেন, এবং শোয়ার সাথে সাথে ওনার কিছুটা ঘুম মতোও চলে আসে। এবার এই যে উনি শুয়ে পড়লেন, উনি একটা জিনিস একদম ওনার মাথা থেকে বেরিয়ে গেল, যে উনি কিন্তু ওই মোমটা জ্বালিয়েছিলেন এবং মোমটা কিন্তু জ্বলন্ত অবস্থাতেই ঘরের মধ্যে রয়েছে। মাথা থেকে বেরিয়ে গেছে। ওনার এমনিতেও মানে কনসেন্ট্রেশন পাওয়ারটা খুব অদ্ভুত রকমভাবে কমে গেছিল। এবার উনি যে শোয়ার আগে যে মোমবাতিটা নিভিয়ে শোবেন, সেটা ওনার মাথা থেকে বেরিয়ে যায়। এবং যে টেবিলটা ছিল, সেই টেবিল থেকে একটু মানে টেবিলের সাথে প্রায় গায়ে লাগানোই আর একটা টেবিল ছিল, এবং সেই টেবিলের উপরে বেশ কিছু খবরের কাগজ রাখা ছিল, পুরনো, মানে 1-1.5 সপ্তাহের খবরের কাগজ ওখানে রাখা ছিল। এবার কোনো কারণে ওই সরু একটা মোম, সেটা হাওয়া লেগে হোক বা কিভাবে হোক সেটা উনি তো জানেন না, আর ঘরটা দরজাটা ভিতর থেকে বন্ধ, ফলে কেউ আসারও ঘরে কোনো প্রসঙ্গ নেই। মোমবাতিটা ঠাস করে পড়ে যায়, এবং পড়ে টেবিলের পাশ দিয়ে গড়িয়ে ওর পাশের টেবিলে, যেটা কি প্রায় মানে জয়েন করাই ছিল কিন্তু মাঝখানে একটুখানি ফাঁক ছিল শুধু, সেইখানে অবধি গড়িয়ে চলে যায়। এবং গড়াতে গড়াতে মোমবাতিটা কিন্তু নিভে যায় না, ওই জ্বলন্ত মোমবাতিটাই গড়াতে থাকে, এবং সেটা ওই পাশের খবরের কাগজের সাথে কন্টাক্টে চলে আসে। আর বুঝতেই পারছেন, খবরের কাগজের সাথে মোমবাতির ওই আগুন সঙ্গে সঙ্গে কিন্তু ঘরে ওই খবরের কাগজগুলো যে ছিল সেখানে আগুন লেগে যায়। এবার তার পাশে আবার কিছু প্লাস্টিকের 2-1টা জিনিসপত্র ছিল, সঙ্গে সঙ্গে ঘরে কিন্তু পুরো ধোঁয়ায় ধোঁয়াময় হয়ে যায়। এবং যে মুহূর্তে ঘরে ধোঁয়ায় ধোঁয়াময় হয়ে যায়, তো বুঝতেই পারছেন ঘর দরজা জানলা সব বন্ধ, উনি দরজা ভিতর থেকে বন্ধ করে দিয়েছে। আর উপরে আশেপাশে 2-1টা আরও ঘর রয়েছে, গেটে 3টে মতো ঘর ছিল, কিন্তু সবাই আর কি ব্যস্ত, কেউ মানে খুব বেশি ধোঁয়া যতক্ষণ না ঘরে না হয় ততক্ষণ অবধি তো ওই দরজার ফাঁক দিয়ে মানে ওই ধোঁয়া বেরোনো, এটা তো হয় না, আগে ঘরটা পুরো ভরে যায়, তারপরে হয়তো ঘর যখন ভরে যায় ধোঁয়ায়, তখন ফাঁক দিয়ে তার ওই কালো ধোঁয়াটা বেরোতে থাকে। এবার উনি ঘুমের মধ্যে রয়েছেন, এবার ঘুমের মধ্যেই না ওনার খুব অস্বস্তি লাগতে থাকে, এবং উনি মানে খুব কাশতে কাশতে উনি উঠে পড়েন, প্রচণ্ড কাশিতে উনি উঠে পড়েন, এবং উনি উঠে পড়ে দেখছেন সারা ঘর কালো ধোঁয়ায় ভরে গেছে। মানে কাগজ পুড়লে তাও একরকম, কিন্তু কাগজের আশেপাশে আরও বেশ কিছু জিনিসপত্র ছিল, সেগুলো পুড়ে পুরো কালো ধূসর ধোঁয়ার সৃষ্টি হয়েছে। এবারে না মানে উনি মানে প্রচণ্ড রকমভাবে ঘাবড়ে যান, এবং ওনার শরীরটা প্রচণ্ড রকমভাবে অবসন্ন হয়ে পড়েছে। উনি বুঝতে পারছেন যে এই মুহূর্তে ওনার ওই ঘরটা থেকে মানে বেরিয়ে যাওয়া উচিত, কিন্তু কোনোভাবেই উনি যেন কিছু করে উঠতে পারছেন, এবং এতটাই হতভম্ব হয়ে গেছে। কিন্তু বেসিক্যালি যদি দিদিকে যদি পর্যালোচনা করা যায়, যেটা মৈনাকবাবু লিখেছে, যে ওনার দিদি যথেষ্ট মানে যেরকম একটা সাধারণ মানুষ হয় সেরকমই, একদম প্রচণ্ড মানে চটপটে, খুব ইন্টেলিজেন্স রয়েছে যে মানুষটার মধ্যে, সে ওরকম একটা ধোঁয়া দেখে এতটা ভয় পেয়ে যাবে যে সে ঘর থেকে বেরোতে ভুলে যাবে, এটা হওয়া সম্ভব নয়। এবার মৈনাকবাবু মানে যেটা লিখেছেন এইখানে, যে ওনার দিদি নাকি সেই মুহূর্তেই খেয়াল করে যে ওই যে লোকটা ওরকম হাত উপরে করে 2 হাত আকাশের দিকে করে যে লোকটাকে উনি মাঝে মধ্যে দেখতেন, ওনার মনে হলো যেন ওনার ঠিক পিছনে ওই লোকটা দাঁড়িয়ে রয়েছে, এবং ওটা দেখে উনি তারপরে এমন ভয় পান, উনি এবার খাট থেকে নেমে পড়েন। আর যে মুহূর্তে উনি খাট থেকে নেমেছেন, উনি শুনতে পায় বাইরে থেকে সবাই দরজা ধাক্কাচ্ছে, মানে এবার এতটাই বেশি ধোঁয়া হয়ে গেছে যেটা দরজার বাইরে দিয়ে বেরোচ্ছে, দরজা ধাক্কাচ্ছে, যে দরজা খোল, সবাই জানে যে ভিতরে দিদি রয়েছে। এবার বুঝতে পেরেছে যে ঘরে কোনোভাবে আগুন লেগেছে।
এবার ওই লোকটাকে দেখে উনি এত ভয় পেয়ে যান এবং যে মুহূর্তে উনি ওনার মায়ের গলার আওয়াজটা পান, ওনার মাও উপরে চলে এসেছে, সেই মুহূর্তে উনি দৌড়ে মানে আগুনকে কোনো রকমভাবে বাইপাস করে উনি দরজাটা খুলে বাইরে এসে অজ্ঞান হয়ে পড়ে। তারপরে তো ঘরের লোক, বাড়ির লোকেরা ভিতরে টিতরে ঢুকে আগুন ঠাগুন নিভিয়ে ফেলে, মানে টেবিলগুলো রীতিমতো দুটো টেবিলই পুড়ে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু মেজর কিছু হয়নি ঘরে। এবার দিদি তো রীতিমতো অসুস্থ হয়ে পড়েছে ওই রকম ধোয়া ঠোয়ায়। তো যাই হোক, আগুন ঠাগুন নিবানো হয়, দিদিকেও জল ঠল দিয়ে সুস্থ করা হয়। এবার বাড়ির তো সবার মন খারাপ যে এরকম একটা ঘটনা ঘটলো কী করে। এবার দিদিরও খারাপ লাগছে যে দিদি বুঝতে পারছে যে আমি ওই মোমবাতিটা নিভইনি, সেখান থেকে আগুনটা লেগেছে। এবার যাই হোক, বউ এসে গেল, সব কিছু ঠিকঠাক হয়ে গেল, কিন্তু দিদির বাড়ির লোকের সবার মন খারাপ যে এরকম কী করে মেয়ের সাথে ঘটলো। এবারে ওনাদের ওই আত্মীয়ের মধ্যে মানে ওই মামির মানে যে যার আর কি ছেলের বিয়ে হচ্ছে তার মা, অর্থাৎ মৈনাকবাবুর যে মামি ছিল তার বাপের বাড়ির দিকের একজন আত্মীয় এসেছিলেন। সেই ভদ্রমহিলা হচ্ছে মানে তিনি কোনো সাধক নন, কিন্তু তার শ্বশুরমশাই খুব বিশাল সাধক ছিলেন এবং উনি ওই ভদ্রমহিলা আর কি ওই ওনার শ্বশুরমশাইকে তার সাধনায় প্রচুর হেল্প করতেন। তো তিনি না এই পুজো আর্চা এইসব বিষয়গুলো একটু বুঝতেন। তো উনি তখন, আর উনি খুব ভালো হাত দেখতে পারতেন, মানে উনি প্রফেশনাল কোনো জ্যোতিষী ওই ভদ্রমহিলা ছিলেন না, বয়স্কা মহিলা। তো তিনি তখন দিদিকে দেখে বলেন যে তোমার মেয়ের একটা বিশাল ফাঁড়া ছিল, খুব বড় একটা ফাঁড়া তোমার মেয়ের জীবনে ছিল এবং সেই ফাঁড়া কিন্তু ওই আগুনের মাধ্যমে কেটে গেছে এবং এখন তোমার মেয়ে বিপদমুক্ত, কিন্তু তোমার মেয়েকে কিন্তু একটা উনি ঠাকুরের নাম বলেন যে মায়ের পুজো বা শ্রী সত্যনারায়ণজির পুজো বলতে বাড়িতে একটা তোমায় দিতে হবে এবং ওকে পুজোয় বসতে হবে। এবার এই সমস্ত ফাঁড়া বলুন বা এই ধরনের জিনিসে দিদিদের ফ্যামিলির কিন্তু কারোর কোনো বিলিভ ছিল না। এবার পুজো করতে বলেছে সেটা ঠিক আছে, ওনারা বলছেন হ্যাঁ পুজো করিয়ে নেব, কিন্তু ফাঁড়া ছিল বা কি এটা না প্রথমে দিদির বাবা বিশ্বাস করে না। কিন্তু দিদির মা বলছেন যে মানে কীরকমভাবে ফাঁড়া ছিল, আপনি কী করে বুঝলেন? তখন উনি বলছেন যে আমি কপাল দেখে বলতে পারি। এবার ওনার কথা কিন্তু আগেও ফ্যামিলিতে অনেকে শুনেছিল, কিন্তু এইরকমভাবে যে উনি সরাসরি কোনো কিছু এরকম বলতে পারে সে বিষয়ে কিন্তু কারোর ধারণা ছিল না, বিশেষত মৈনাকবাবুর ফ্যামিলির কিন্তু কারোর ধারণা ছিল না। এবার ঘটনাচক্রে দিদি সুস্থ হয়, বাড়িতে এসে পুজো টুজো করা হয়, সবই ঠিক আছে এবং দিদির সত্যি কথা বলতে কি ওই জিনিসগুলো সমস্ত কিছু চলে যায়। ওই যে কাউকে দেখা, একটা ছায়া বেরিয়ে গেল, কি কানের পাশে কেউ ওরকম কান্নার আওয়াজ বা বাচ্চার গলার আওয়াজ, কি কারো শ্বাস প্রশ্বাসের আওয়াজ, এগুলো কিন্তু দিদির বন্ধ হয়ে যায় এবং দিদি বুঝতে পারে যে কিছু একটা ব্যাপার আছে। এবং এরপরে দিদির মা উনি বলেন, মানে ওনার আর কি মনে পড়ে, উনি নিজেও ভুলে গেছিলেন, মাথা থেকে ওনার বেরিয়ে গেছিলো যে দিদি যখন ছোট ছিল তখন ওনার একটা কুস্তি করা হয়েছিল এবং সেই কুস্তিতে একটা বিশাল ফাঁড়ার কথা লেখা ছিল, কিন্তু ওনারা তারপরে বাড়ি চেঞ্জ করেছিলেন, ওনারা ভাড়া বাড়িতে থাকতেন, নিজের বাড়িতে এসেছিলেন, তো সেই সব ইস্যুর মধ্যে ওই কুস্তিটা হারিয়ে যায়। এবং এই জিনিসটা যখন বাড়ির সবারকে দিদির মা বলে, দিদির বাবাও তখন বুঝলেন যে সত্যিই তো এরকম একটা ঘটনা তো লেখা ছিল, আর যেহেতু অনেক আগেই ওটা হারিয়ে গেছিলো কারণ না ওটা মাথায় ছিল না। তো আবার তার বাড়ি যাওয়া হয়েছে, ওই ভদ্রমহিলার বাড়ি। তো তিনি তখন তাকে কি দিদি জিজ্ঞেস করে যে তাহলে আমি এগুলো কেন দেখছিলাম, এরকম কোনো একটা মানুষকে আমি এরকম হাত তুলে দেখেছি, এরকম ছায়া দেখেছি। তো তখন উনি বলেন যে এটা হয়তো আপনি আমিও রিলেট করতে পারবো যে অনেক সময় না জীবনে অনেক কিছু ঘটার আগে তার আগ দিয়ে বা তার পর দিয়ে কিছু কিছু ঘটে, সেটা খুব ভালো কিছুও হতে পারে, সেটা খারাপ কিছুও হতে পারে। এবার এটা কিন্তু সবার ক্ষেত্রে সমান না। উনি বলছেন যে যেহেতু তুমি একটা হাসপাতালে কাজ করো, সেখানে প্রচুর রকমের রুগী আসে, অনেকে যেমন সুস্থ হয়ে বাড়িও চলে যায়, অনেকে সুস্থ হয়ে ফিরতে পারে না, প্রচুর আর কি অতৃপ্ত আত্মা বা এরকম জিনিস কিন্তু এরকম স্পিরিট হসপিটালে থাকে। এবার সেগুলো যে সবসময় সবার জীবনে এসে কোনো কিছু জানান দেবে সেটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না, কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু এটা হয়, ঠিক আছে? এবং দিদির ক্ষেত্রে এটাই হয়েছে, যেহেতু দিদির একটা খুব বড় ফাঁড়া আসতে চলেছিল তাই দিদি বিভিন্ন রকমভাবে কিন্তু তার জানান পাচ্ছিল। এবং ওই সময় দিদি যদি মানে বলছে যে তোমাকে যে জানানটা দিচ্ছিল, তুমি যে ছায়াটা দেখছিলে, একটা লোক হাত উঁচু করে আকাশের দিকে রয়েছে, বলছে তুমি যদি ওই সময় ওটা না দেখতে তাহলে হয়তো তুমি খাট থেকে নেমে তুমি হয়তো আসার মতো গায়ে জোরটা পেতে না। ওই ছায়াটা তুমি দেখেছিলে বলেই ছায়াটা কিন্তু তোমার ক্ষতি করেনি, দেখেছিলে বলেই কিন্তু তুমি নিজে থেকে খাট থেকে নেমে তুমি দরজা দিয়ে খুলে বাইরে এসছো।
এবং সেই ছায়ামূর্তিটা কাজ ছিল কিন্তু হয়তো তোমাকে বাঁচানোই হয়তো ওর কাজ ছিল। ও হয়তো তোমাকে জানান দিচ্ছ যে তোমার জীবনে কিছু একটা ঘটতে চলেছে খারাপ, কিন্তু তুমি কিন্তু আলটিমেটলি তোমার ভালোই হয়েছে। কারণ ওই ছায়াটা না দেখলে তুমি ভয় ওখান থেকে বেরোতে পারতে, কারণ তোমার শরীর অবসন্ন হয়ে গেছিলো। আর হয়তো বাড়ির লোকেরা যখন দরজা ভেঙে ঢুকতো তখন হয়তো তুমি আরও বেশি অসুস্থ হয়ে পড়তে। এবং এই ঘটনার পর থেকে কিন্তু দিদি এবং দিদির বাড়ির লোক সবাই এই যে বিষয়গুলো যে থাকে বা এরকম কিছু যে পৃথিবীতে এক্সিস্ট করে সেটা কিন্তু ওনারা মানে বিশ্বাস করতে শুরু করে। তো তারপর থেকে দিদির আর কোনো অসুবিধা হয়নি। এরপরে দিদির বিয়ে হয়ে যায় এবং দিদি উত্তরবঙ্গে চলে যায় এবং সেখানকার আর কি হসপিটালে উনি কর্তব্যরত নার্স, এখনও উনি কাজ করেন, কিন্তু কখনো এরকম আর ঘটনা ওনার সাথে ঘটেনি। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ এই ভিডিওগুলো সকলের সাথে শেয়ার করে দিন। আর মৈনাকবাবুকে অনেক ধন্যবাদ এরকম ঘটনা শেয়ার করার জন্য। ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।